Yes. So thank you everyone. And I'm Arindam Ghosh. I'm an assistant professor in the Department of English, Krishna Chandra College, Hetampur, Birbhum, and I do welcome you all to my fourth semester skill enhancement class on film studies. So we were studying film studies, and we basically talked about what's the definition of film studies, what are the characteristics of film studies, what is a movie, what is a film, and we have of course talked about the various social, cultural, economic ramifications and implications of filmmaking. Okay, and in the second class, in the third class, we have extensively discussed about the narrative techniques or various cinematographic techniques of film studies. We have discussed about it. I have shown you some of the film clippings, etc., etc., etc. But as you know, your syllabus emphasized a lot on the on this particular cinematographic technique aspect, because in this particular section the university has devoted almost 8 classes. So it's very important to study about the various cinematographic techniques in a very extensive manner, কারণ এখান থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা বড় অংশের 5 নম্বরের প্রশ্ন সেট করতে পারে। তোমরা জানো তোমাদের এবারের পরীক্ষাটা অনলাইনে হওয়ার সম্ভাবনা, আমি আগে বলছিলাম আছে সম্ভাবনা, এখন আরো অনেক বেশি বলছি, কারণ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে 3টে বা 4টে বিশ্ববিদ্যালয় অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে তাদের ইভেন সেমিস্টারের এক্সামিনেশন অনলাইনে হবে। তার মধ্যে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় রয়েছে, তার মধ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় রয়েছে, তার মধ্যে কুচবিহার বিশ্ববিদ্যালয় রয়েছে, এবং আরো এদিক ওদিক কয়েকটা বিশ্ববিদ্যালয় রয়েছে। ফলে যখন পশ্চিমবঙ্গেরই মধ্যে বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় অ্যানাউন্স করে দিয়েছে যে তাদের অনলাইন এক্সামিনেশন, ইভেন সেমিস্টারের অনলাইন এক্সামিনেশন নিয়ে হবে, কাজে তোমরা এটুকু নিশ্চিত থাকতে পারো যে তোমাদের হওয়ারও সম্ভাবনা অনেকটা বেশি, কারণ এরকম হওয়ার সম্ভাবনা কম যে 10টা ইউনিভার্সিটি। হ্যাঁ বলো গোলাম, কোন মাসে হবে? তো একটা মানে খুব কঠিন প্রশ্ন। যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো অ্যানাউন্স করেছে তাদের এক্সামিনেশন হচ্ছে জুলাই মাসে অ্যানাউন্স করেছে তারা, এবং তারা বলছে রেজাল্ট পাবলিশ করবে অগাস্টের মধ্যে। এটা একটা পাস আউট সেমিস্টার, এটা 6 সেমিস্টার লাস্ট সেমিস্টার, তাদের ক্ষেত্রে প্রযোজ্য, রেজাল্ট বেরোবে অগাস্ট মাসে। তো এক্সামিনেশন হচ্ছে মোটামুটি জুলাই মাস করে। এটা মোটামুটি মেন্টাল প্রিপারেশন রাখো যে এক্সামিনেশন তো জুলাই মাস করে হবে, কারণ যে 3টে বা 4টে বিশ্ববিদ্যালয়ের কথা বললাম তারা ওই রকম সময় নাগাদই ডিক্লেয়ার করেছে এক্সামিনেশনটা হবে। ঠিক আছে, ফলে এরকম তো হওয়ার সম্ভাবনা কম যে 5টা বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গলে অনলাইনে হলো আর 5টা অফলাইনে হলো, এটা হবে না। এটা হওয়ার সম্ভাবনা প্রায় মানে 0 বলা যেতে পারে। ফলে অনলাইনে হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, এটুকু তোমরা ধরে নিতেই পারো, যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মতো বড় এক্সামিনেশন আস্তে আস্তে মানে অনলাইন না হলেও ওই আগের সেমিস্টারের মূল্যায়ন, আগের বছরের মূল্যায়ন এবং খানিকটা হয়তো ইন্টারনাল এই মিলিয়ে হতে চলেছে। যদিও এখনো পর্যন্ত মতামত চাওয়া হয়েছে, জনমত সমীক্ষা করা হবে, তারপরে ফাইনাল ডিসিশন নেওয়া হবে, কিন্তু এটা মোটামুটি স্পষ্ট যে। হ্যাঁ অনির্বাণ কিছু বলছো? আজকে দুপুর 2টো অবধি মেল করতে হবে, আজকে দুপুর 2টোর মধ্যে মেল করতে হবে। জনমত মানে বুঝতেই পারছো, জনমত সমীক্ষা নিলে সাধারণভাবে সেটা মানে পরীক্ষা না নেওয়ার বিপক্ষে যাওয়ারই সম্ভাবনা অনেকটা বেশি। তো ফলে এটা খুবই পরিষ্কার যে আমাদের পরীক্ষাটা অনলাইন হতে চলেছে। ফলে আমি ফিরে আসছি আমাদের আলোচনাতে। ফলে আমাদের ফিল্ম স্টাডিজ এর ক্ষেত্রে কিন্তু 10 নম্বরের প্রশ্ন পড়ছে না। আমরা জানি যে আগের বারও 10 নম্বরের প্রশ্ন পড়েনি, যেহেতু 5 নম্বরের প্রশ্ন পড়ছে তাই কিন্তু সিনেম্যাটিক টেকনিকের উপরে কিন্তু অনেকটা জোর দিতে হবে, কারণ এখান থেকে অনেক ধরনের প্রশ্ন আসবে। তো সেই সিনেমাটোগ্রাফি টেকনিকটাকে প্যানিং অফ দ্য ক্যামেরা, জুমিং, ফেড ইন, ফেড আউট, ফ্ল্যাশব্যাক, ক্লোজ আপ, লং শট, রিভার্স শট, যেগুলোর কথা এই সিলেবাসে মেনশন করা আছে, এগুলো তো বটেই। এছাড়াও আমি আমার স্টাডি মেটেরিয়ালে যে সমস্ত শটগুলোর কথা মেনশন করেছি, এই মোটামুটি আমার স্টাডি মেটেরিয়ালের বলা যেতে পারে সেকশন 2 ক্যামেরা অ্যাঙ্গেলস সিনেমাটোগ্রাফি টেকনিক 59 পাতা থেকে শুরু হয়েছে। এইগুলো তোমাদেরকে ভালো করে 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 পরপর পড়তে হবে। আমি আগের দিন অনেকগুলো এই প্যানিং, টিল্ট, পেডেস্টাল, জুম, সরি আগের দিন আমি এই অবলিক অ্যাঙ্গেল গুলো বলেছিলাম, আর তার সঙ্গে সঙ্গে এইগুলো সবই বলেছিলাম, এই প্যানিং, টিল্ট, কিন্তু সেগুলো বলো বলো
পিডিএফ কোনটা, মানে যেটা থেকে আমরা এক্সামে অ্যান্সার লিখবো? এখানে দুটো পিডিএফ দিয়েছেন, মানে একটা 140 পাতার যেটা দিয়েছেন সেকেন্ডে, আর তার আগে একটা দিয়েছিলেন। তো কোনটা থেকে আমরা অ্যান্সার লিখতে পারবো বুঝতে পারছি না। হ্যাঁ, না না, মানে বুঝতে না পারার কোনো কারণ নেই। মানে যেটাতে আনসার লেখা আছে এই 5 মার্কস 10 মার্কস এখান থেকে লিখবে, এটি হচ্ছে মেইন স্টাডি মেটেরিয়াল, ঠিক আছে? আর এইটা আমি তৈরি করেছি বিকজ তোমাদেরকে পড়াবার জন্য। এবার তার মানে এই নয় যে এখান থেকে তোমরা আনসার লিখতে পারবে না। 98টা পেয়ে গেছি, সেইটা স্টাডি মেটেরিয়ালটা আমাদের মেন। অ্যাবসলিউটলি, এটা তোমার 98টা টোটাল পেজ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনের সামনে এই ক্যামেরা মুভমেন্ট, প্যানিং অফ দ্য ক্যামেরা, টিল্ট, দেখতে পাচ্ছ তো? বলো, এই তোমরা দেখতে পাচ্ছ তো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, এইটা হ্যাঁ হচ্ছে স্যার। তোমাদের, এইটা হচ্ছে তোমাদের মেইন স্টাডি মেটেরিয়াল। এইখান থেকেই সমস্ত প্রশ্নের উত্তর লিখবে। এখানে দেখবে যে একেবারে স্টাডি মেটেরিয়ালের শেষে একটা প্রশ্ন এবং উত্তরের একটা লিস্ট করা আছে, যে কোন কোন সিনেমার উপরে রিভিউ করতে পারে, লিস্ট অফ দ্য মডেল কোয়েশ্চেন ইন দ্য ফিল্ম স্টাডিজ। 10 মার্কসে দেওয়া আছে রাইট আ শর্ট এসে অন দ্য সাইলেন্ট এরা, টকি বা সাউন্ড এরা, ফিল্ম হিস্ট্রিতে কাকে বলে, এগুলো আমরা পড়বো যখন আমরা ফিল্মের হিস্ট্রি পড়তে যাবো নেক্সট ক্লাস থেকে। ডিজিটাল এজ ইন দ্য ফিল্ম মেকিং, রাইট আ শর্ট এসে অন দ্য 3D ফিল্মস, ঠিক আছে? এবং স্পেসিমেন 5 মার্কসের কোয়েশ্চেনে সমস্ত পরিচালকের, বিভিন্ন পরিচালকের নাম ধরে কোয়েশ্চেন আসতে পারে। ধরো ক্রিস্টোফার নোল্যান, রিডলি স্কট, উডি অ্যালেন, যেটা আমরা হিস্ট্রিতেই পড়বো। সিনেমার নাম ধরে কোয়েশ্চেন আসতে পারে, বিখ্যাত সিনেমা, ফর এক্সাম্পল মেট্রোপলিস, টাইটানিক, ম্যান উইথ আ মুভি ক্যামেরা, বিখ্যাত, রাশোমন, জাপানিজ সিনেমা, শশ্যাঙ্ক রিডেমশন, শিন্ডলার্স লিস্ট, এর বাইরেও আসতে পারে অবশ্যই। এবং বলো, যেগুলো 10 মার্কসের কোশ্চেন আছে সেগুলো কি 5 মার্কস হিসেবে আসতে পারে? আসতে পারে, আসতে যে পারে না তা নয়। তাহলে যে সাইলেন্ট ইরা 5 মার্কসে আসতে পারে, বা টক তাহলে সেই সাইজ, হ্যাঁ, সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে, যেটা বড় করে আনসারটা আসে সেটাকে ন্যাচারালি নিজের মতো করে ছোট করে বানিয়ে দিতে হবে। বুঝতে পেরেছো? বলো, বুঝতে পেরেছো কিনা? হুম স্যার। বেশ, ফলে প্রত্যেককেই বলছি যে যারা যারা কনফিউশনে আছো যে কোনটাকে ইউজ করব, দুটোকে ইউজ করতে পারো। এরকম নয় যে বাধ্যবাধকতা নেই যে মানে একটাকে ইউজ করবে একটাকে ইউজ করতে পারবে না, কিন্তু এইটা হচ্ছে মেইন স্টাডি মেটেরিয়াল। এখান থেকে উত্তরটা লিখলে তোমাদেরই সুবিধা হবে, কারণ এখানে মোটামুটি কোন মার্কসের কি কোয়েশ্চেন সেটা সবই বলা আছে। আমি কি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম? হ্যালো হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো, এবার শুনতে পাচ্ছ তো? মাঝখানে মাঝখানে সম্ভবত ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। এই ইন্টারনেটের একটু প্রবলেম হলো, কারেন্টটা গেল, সেজন্য এই প্রবলেমটা হলো। তো যাই হোক, কন্টিনিউ করছি। সেটা হচ্ছে যে এই যে এই স্টাডি মেটেরিয়াল থেকে মেইন আনসারগুলো লিখবে। আর এই যে স্টাডি মেটেরিয়ালটা যেটা দিয়েছি পরবর্তীকালে, এটা আমি পাওয়ার পয়েন্টের জন্য আমি জন্য তোমাকে এটা আগে দিই, কারণ এটা আমি শুধুমাত্র নিজে প্রিপেয়ার করার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু এখান থেকে পড়াবার জন্য তোমাদের রেডি করেছিলাম। কিন্তু এখান থেকে তোমরা মানে এই বেসিক জিনিসগুলো, ফিল্ম স্টাডিজ কাকে বলে, ফিল্ম থিওরি কাকে বলে, এই যে বিভিন্ন ইরা অফ দ্য ফিল্ম, 7 এজেস অফ দ্য ফিল্ম, সেগুলো একটু একটু করে দেখে রাখতে পারো নিজের মতো করে। বুঝতে পেরেছো? বলো, ক্লিয়ার কিনা? বেশ বেশ বেশ, তাহলে আজকের ক্লাসে আমরা তোমাদেরকে আমি একটা ভিডিও দিয়েছি স্টুডিও বাইন্ডারের, তোমাদের দেখবে ইউটিউবে একটা লিংক দিয়েছি তোমাদের গ্রুপে আর কি। সেখানে ডিফারেন্ট কাইন্ড অফ শর্টস এর উপরে একটা বড় 28 মিনিটের একটা ছোট মতো ডকুমেন্টারি আছে, ওটা একটু দেখে নেবে। ইটস আ ব্রিলিয়েন্ট ডকুমেন্টারি। ওটা কি তোমরা দেখেছো অনেকে? দেখো, একটা লিংক দিয়েছিলাম, দেখেছো তো? হ্যাঁ দিয়েছিলাম। তো ওটা একবার দেখে নেবে। ওটা আমিও হয়তো অল্প খানিকক্ষণ দেখাবো, কিন্তু ওটা একবার দেখে নেবে। ওটা দেখে নিলে মোটামুটি আইডিয়াটা আসবে, ঠিক আছে? বেশ 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 বেশ, হ্যাভিং সেড অল দিস থিংস, আজকের ক্লাসে আমরা এই যে জিনিসগুলো অলরেডি আগের ক্লাসে দেখেছি, সেই জিনিসগুলো একটু থিওরিটিক্যালি, মানে এক্সামিনেশনে লিখতে গেলে তো
থিওরিটিক্যালি পড়তে হবে, না পড়ে উপায় নেই, সেইগুলো একটু সিনেমাটোগ্রাফিক টেকনিকগুলো একটু থিওরিটিক্যালি দেখার চেষ্টা করবো। আরো নতুন কয়েকটা টার্ম শিখবো, ঠিক শিখে আমরা পরের ক্লাস থেকে মোটামুটি হিস্ট্রিটাকে শুরু করবো আমরা, এটা বলতে পারি। সো আগের ক্লাসে আমরা অলরেডি এগুলো অনেকটাই পড়েছি, তাও আরেকবার মানে থিওরিটিক্যালি বলছি। The first is এই যে সিনেমাটোগ্রাফিক যে ভেরিয়াস ক্যামেরা মুভমেন্টস, সেগুলো আগের ক্লাসে আমরা ছোট ছোট করে পড়েছিলাম। এই যে বিভিন্ন টেকনিকগুলোর যে অংশগুলো, এক সেকেন্ড, এই যে আমরা এভাবে পড়েছিলাম, কাকে প্যান বলে, কাকে টিল্ট বলে, কাকে জুম ইন বলে, কাকে জুম আউট বলে। আজকে আমরা একটু থিওরিটিক্যালি দেখে নিই, যাতে আমাদের পরীক্ষায় লিখতে সুবিধা হয়। সো হোয়াট ইজ বেসিক্যালি প্যানিং অফ দ্য ক্যামেরা? You all do panning of the camera, panoramic shot. ক্যামেরাকে প্যান করা, ঘোরানো, তাকে বলা হয় প্যানিং। প্যানিং যে জিনিসের মধ্যে, যে জিনিসটার উপরে করলে সুবিধা হয়, তার নাম কি? You can use crane, you can use stand, you can use tripod. What is tripod? Anyone? Tripod কি? নিচে স্ট্যান্ডটা যেটা চাকা লাগানো থাকে ক্যামেরাতে, এটাতে চাকা লাগানো থাকে। আজকাল ইউজ করছে বা তিনটে যে পা গোলা একটা ক্যামেরা, যেটার উপরে রাখলে ক্যামেরাটা একটা স্টেবিলাইজড পজিশনে আসে, দ্যাট ইজ কল্ড ট্রাইপড। আজকাল যে বিষয়টা খুবই বেশি পরিমাণে ইউজ করা হচ্ছে মোবাইল ফটোগ্রাফিতে, সেটা হচ্ছে গিম্বল। তোমরা কি গিম্বলের নাম শুনেছো? গিম্বল, গিম্বল ফর ডিএসএলআর, গিম্বল ফর মোবাইল। গিম্বল এক ধরনের বেসিক্যালি স্ট্যান্ড, GIMBAL, এক ধরনের বেসিক স্ট্যান্ড যেটা ফটোগ্রাফিকে স্টেবিলাইজ করে। এই যে দিস ইজ দ্য গিম্বল, হাতে করে যেটাকে ইজিলি ক্যারি করা যায়, দ্যাট ইজ গিম্বল। কিন্তু এতটা স্টেবিলাইজ করে যে দেখতে পাচ্ছ এই যে স্টেবিলাইজেশনের যে সমস্ত স্ক্রিউ এন্ড আদার্স, এতটা স্টেবিলাইজ করে যে একটা শটকে দেখে বুঝতেই পারবে না যে সে শটটা মানে হ্যান্ড হেল্ড তোলা হয়েছে। গিম্বল তো হাতে করে ক্যারি করা হয়, তাকে গিম্বল বলে, GIMBAL। গিম্বল এই শটকে স্টেবিলাইজ করতে সাহায্য করে। ফলে তোমরা এটুকু শিওর থাকতে পারো যে কোনো ক্যামেরা রিলেটেড যে ওয়ার্ক, মানে সিনেমাটোগ্রাফিক যে ওয়ার্ক, সেগুলো অনেক, যেগুলো হ্যান্ড হেল্ড, যেগুলো বড় বড় ক্রেন ঢোকাবার যে সমস্ত জায়গাতে জায়গা নেই, where there is extreme space crunch, one can use of course the gimbal. So panning of the camera অনেকটাই গিম্বলের উপরে বেস করে করা হয় আজকের মডার্ন সিনেমাটোগ্রাফিক টেকনিক। So in যদি তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেন করে what is the panning of the camera, you have to write in cinematography and photography, panning means swiveling still or video camera horizontally from a fixed position. So panning means swiveling. Swiveling means একবার swivel করা, একবার ঘুরিয়ে নিয়ে যাওয়া। A still or video camera horizontally, not vertically, ওপর থেকে নিচে নয়, ডান দিক থেকে বাঁ দিক, from a fixed position. This motion is similar to the motion of a person when they turn their head on their neck from left to right. আমি তোমাদের দিকে তাকিয়ে রয়েছি ক্লাসের মধ্যে, যে আমি স্ট্রেট তাকিয়ে রয়েছি, আমি যদি from the left to the right তোমাদের দিকে এরকম ভাবে তাকাই, তাকিয়ে আবার ঘুরিয়ে নিয়ে যাই, that is basically panning. This is the panning of the camera. So এগুলো একটু খেয়াল রাখবে, কারণ এগুলো 5 নম্বরে পড়ার খুব সম্ভাবনা, তাই আমি আজকের ক্লাসটাও আলাদা করে এইটাই শুধু ডিটেলে পড়াবো বলে পড়াচ্ছি। So in the resulting image, the view seems to pass by the spectator as a new material appears on one side of the screen and exits from the other, although perspective lines reveal that the entire image is seen from a fixed point of view. So what happens? The new material appears. For example, আমি ধরে যাক দাঁড়িয়ে রয়েছি বীরভূমের মামা ভাগ্নে পাহাড়ে, দাঁড়িয়ে মামা ভাগ্নে পাহাড় থেকে আমি শুট করছি। সত্যজিৎ রায়ের একটা ফেমাস গল্প ভুলে গেলাম, ফেলুদার মামা ভাগ্নে পাহাড়ের কথা যেখানে উল্লেখ করা হয়েছে, কেউ বলতে পারবে? রবার্টসনের রুবি। ইয়েস, রবার্টসনের রুবি সম্ভবত। হ্যাঁ, ধরা যাক মামা ভাগ্নে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আমি মামা ভাগ্নে পাহাড়টাকে শুট করছি, ঠিক আছে? এবার শুট করে শুধুমাত্র মামা ভাগ্নে পাহাড় নয়, তার পাশের যে কৃষ্ণচূড়া গাছ, তার চারপাশে যে টিলা, যে বিভিন্ন মানুষজন, মাসুদ বা তাপস দাঁড়িয়ে রয়েছে, তাদের ছবি আমি তুলছি। একটা মেটেরিয়াল সরে যাচ্ছে,
আর একটা অবজেক্ট, নতুন অবজেক্ট ক্যামেরার মধ্যে আসছে, এই যে পুরো প্রসেসটা, এটাকে আমরা প্যানিং বলতে পারি, মনে থাকবে। সো প্যানিং অফ দ্য ক্যামেরা ডিপেন্ডস আ লট অন দ্য ভিজুয়ালাইজেশন অফ দ্য ডিরেক্টর। ডিরেক্টর কিভাবে ভাবছে, কিভাবে ক্যামেরাটাকে ধরার চেষ্টা করেছে, তার উপরে অনেকটা ডিপেন্ড করে। আমরা কয়েকটা প্যানিং এর এক্সাম্পল দেখার চেষ্টা করব। সিনেমা ইউটিউবে দেখালে কয়েকটা মুশকিল রয়েছে, কারণ ডাইরেক্টলি ওরা অনেক সময় কপিরাইটের জন্য বলে। Yes. So, for example, আমি কয়েকটা শট আগের দিনও দেখিয়েছিলাম, আজকেও দেখাচ্ছি। এই ফর এক্সাম্পল, this is a camera pan, though in a মানে positioned in a drone manner. ধরা যাক যদি এখানে ড্রোনে দেখানো হয়েছে, ধরা যাক তোমরা ভাবো এটা ওপর থেকে দেখছো, তাই তো? তোমরা এটা ওপর থেকে দেখছো, দুজন মানুষ বসে আছে। এবার যদি ক্যামেরাটা এখানে থাকতো, ধরা যাক ক্যামেরাটা এখানে আছে, দুটো মানুষ বসে আছে, দুটো মানুষ কনভার্সিং উইথ ওয়ান অ্যানাদার, কনভারসেশন চালাচ্ছে, তখন একবার এর কাছে ক্যামেরাটা যেত, একবার এর কাছে যেত, আর একবার এর কাছে, আর একবার ওর কাছে। এই যে পুরো জিনিসটা ঘটছে, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য প্যানিং অফ দ্য ক্যামেরা। এই ভাবো, এই হচ্ছে একটা সিনেমাটোগ্রাফি সিচুয়েশন, এখান থেকে যদি এখানে যায়, দিস এন্টায়ার থিং, ক্যামেরা মুভ করছে আস্তে আস্তে, ইজ নোন অ্যাজ প্যানিং। বলো বলো স্যার, মানে হচ্ছে ক্যামেরাটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাই তো? রাইট, দ্য বেসিক ক্যামেরা মুভমেন্ট, হরাইজন্টাল মুভমেন্ট তো, horizontal movement, not vertical movement. মনে থাকবে, horizontal movement generally from the left to the right, where the view seems to pass by the spectator as new material appears on one side of the screen and exits from the other side. মানে একটা সাইড থেকে আসছে, একটা বস্তু সিনের মধ্যে এসে আবার আরেকটা দিকে পাস করে যাচ্ছে, যাবে তো বটেই, কারণ ক্যামেরাটা তো মুভ করছে। ক্যামেরাটা যে মুভ করছে, বলো স্যার। ক্যামেরা অনেক সময় যে লাইনের মতো করে শুটিং এ দেখায়, যে যায় সাইডে সাইডে, যদি মানে কোনো হাঁটার সিন থাকে বা কিছু এই ধরনের। বলো। হ্যাঁ, ওটাই বলছিলাম যে মানে ওই ধরনের, মানে দেখো, মানে বিষয়টা হচ্ছে ওর লাইন, মানে লাইনটা হচ্ছে যে একটা ট্রাম লাইনের মতো, একটা রেল লাইনের মতো ওরা একটা এস্টাবলিশ করে, একটা ইম্প্রোভাইজড রেলওয়ে লাইনের মতো তৈরি করে। কেন তৈরি করে? যাতে ক্যামেরাটা স্টেবিলাইজ থাকে এবং যাতে, যেটা তুমি বলছো, যাতে প্রপারলি প্যান মুভমেন্ট করা যায়। এবার শুধুমাত্র প্যানিং এর জন্য ওই লাইনটা যে ক্রিয়েট করা হয় তা নয়, সমস্ত ধরনের ক্যামেরা অ্যাঙ্গেলের জন্য ওটাকে ক্রিয়েট করা হয়, যাতে পরবর্তীকালে ওপরে ক্রেনটা যদি ওপরে তুলে মানে ওই ক্যামেরাটাকে ঘুরছে, ক্যামেরাটা উপর দিক থেকে শট হচ্ছে, আই লেভেল শট হচ্ছে, তার জন্য ওই জিনিসটাকে তৈরি করে। এটা বেসিক্যালি রেলওয়ে। অনেক রিয়েলিটি শোতে যেমন গান করে, তখন অনেক মুখের কাছ থেকে দেখা যায়, মানে তখনই আবার ওটা সিনে তখন পেছন দিক থেকে দেখা যায়, কিন্তু ওখানে কোনো ক্যামেরা নেই, কিন্তু কি জুম করে তোলে না। ওটা যেটা করে সেটা হচ্ছে একটা বিরাট বড় গিম্বল ক্রিয়েট করে, ওটাকে বলা হয়, বলে দিচ্ছি, ওটার একটা আলাদা নাম আছে। এই যে গিম্বলটাকে দেখছো, গিম্বল, GIMBL, গিম্বল, যেটা দেখলে একটু আগে আমি দেখাচ্ছিলাম গিম্বল, এই হাতে হ্যান্ডেল গিম্বল ছোট মতো, ওটা একটা মানে ক্রেনের মতো। আমি দেখাচ্ছি, ক্যামেরা ক্রেন, জিপ বলে, ক্যামেরা ক্রেন। ইয়েস, দিস ইজ দ্য ক্যামেরা ক্রেন জিপ। এই যে দেখতে পাচ্ছ, এইখানে রয়েছে জিনিসটা, মানে ধরো রিয়েলিটি শোর একেবারে বাইরে জিনিসটা রয়েছে, একেবারে মানে যেখানে শুটিং স্পটে যাকে লোকেট করা যাবে না, সেখান থেকে একটা বিরাট বড়, মানে যেরকম রেলওয়ে ট্র্যাকে তোমরা দেখো যে ওপর থেকে গেট পড়ে গেল, সেই রকম ভাবে এই জিপগুলোকে কন্ট্রোল করা হয়। এই জিপের প্রত্যেকটা আলাদা আলাদা নাম রয়েছে, এখানে ওয়েট দেওয়া থাকে আলাদা করে, এবং এটাকে একজনকে ধরতে হয়, এবং এর প্রত্যেকটা মানে পার্টসের বিভিন্ন বিভিন্ন নাম রয়েছে। আমি দেখাবার চেষ্টা করছি সেই নামগুলো দেখা যায় কিনা। শুটিংটা তো স্যার একবারই হয়ে যায়, মানে এরকম ক্যামেরাটা একবারই হয়ে যায়, কিন্তু এটা মানে দেখা যায় না যে ক্যামেরাটা ওই যে একটা লোক যে সেটাও দেখা যায় না, দেখা যায় না। আবার জিপ ফ্লেক্সিবল জিপ হয় এরকম, যেখানে মানে এটা পুরো মানে ওপর দিক থেকে ঠেললে এটা আরো সামনাসামনি চলে যায়, বুঝতে পেরেছো?
ফলে এই ধরনের ক্যামেরা দিয়ে মানে প্যানিংও করা যায়, সবকিছুই করা যায়, মানে মানে এই ধরনের একটা ক্যামেরা দিয়ে তো ওইভাবে স্ক্রিনটা করা যায় না, বিভিন্ন রকম ক্যামেরা থাকে। বিভিন্ন বিভিন্ন রকমের ক্যামেরা থাকে, বিভিন্ন ধরনের ক্যামেরার লেন্স থাকে, যেটা আমি আগের ক্লাসে বলছিলাম যে ধরা যাক আমাকে তোমরা এই মুহূর্তে যেটাকে দেখছো সেটা হচ্ছে জেনারেলি আমার ধারণা অনুযায়ী 80 mm। এবার এই এমএমটা কিভাবে হয়, মিলিমিটারটা ক্যামেরার যে মেন সেন্সর, একটা ডিএসএলআর মানে কি ডিজিটাল সিঙ্গেল রিফ্লেক্স লেন্স ক্যামেরা, একটা প্রিজম থাকে, সেই প্রিজমটা ক্যামেরার মধ্যে থাকে, সেখান থেকে যে ক্যামেরার যে মেন লেন্স তার দূরত্ব কতটা তার উপরে ডিপেন্ড করে যে কতটা জুম। আমি কাছে চলে যাচ্ছি, যে মুহূর্তে আমি খুব কাছে চলে যাচ্ছি, এটা কিন্তু মানে মানে ক্যামেরাটা জুম করছে না, আমি কাছে চলে যাচ্ছি, আমি কাছে চলে যাচ্ছি মানে ক্যামেরার সঙ্গে আমার অবজেক্টের দূরত্ব কমছে। এই শটটা হবে জেনারেলি আমার ধারণা অনুযায়ী ওই কত 80 mm, মানে 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 যত আমি কাছে যাব তত এমএম এর যে মানে মিলিমিটারের পার্সেন্টেজে ক্যামেরার বাড়ার কথা, কিন্তু এখানে কিন্তু ক্যামেরা স্কিল আছে তাই বাড়বে না। 250 mm ক্যামেরা মানে জুমটা একেবারে কাছে চলে গেল, একদম মানে মানে পাহাড়ের কাছে চলে যাচ্ছে, ঠিক আছে? যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে mm in DSLR এই যে এখানে শর্টগুলোর এক্সাম্পল দিলেই বোঝা যাবে। ধরা যাক যে কোনো ক্যামেরা যদি আমি জুম না করে কোনো একটা শট তুলি সেটা হবে 18 mm, আর একটু জুম করলে 24 mm, আরো একটু যদি জুম করি 35, দেখো একদম কাছে চলে যাচ্ছে, এই শুধু টিলাটা দেখা যাচ্ছে 55 mm। অনেক সময় অনেক ডিএসএলআর 18 থেকে 55 mm এর মধ্যে ক্যামেরা থাকে। 85 mm বলা হয় সব থেকে ভালো পোর্ট্রেট শট, 85 থেকে 80, অর্থাৎ আমার যদি মুখের ছবি তুলতে হয়, তাহলে তুমি একজন ক্যামেরাম্যান, তুমি আমার মুখের ছবি তুলছো 80 mm, মানে আমি দূরে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে বোকে এফেক্ট মানে যখন পিছনের দিকটা পুরো ব্লার হয়ে গেছে, ব্লার করে আমার ছবি তুলছো, 80 mm ইজ দ্য শট। তারপরে আরো অনেক ক্লোজ হচ্ছে 105 mm, 135 mm, একেবারে শুধু এই দেখো দূর থেকে এই যে এখানে 18 mm যেখানে বাড়িটাই দেখা যাচ্ছিল না, এটা 300 mm ক্যামেরা। এই ধরনের ক্যামেরাতে সাধারণত বার্ডস ফটোগ্রাফি হয়, বুঝতে পেরেছো? এই এমএম মানে হচ্ছে মিলিমিটার। তাহলে তোমরা বলবে স্যার এত কাছে চলে যাচ্ছে তো, মানে প্রায় মানে কয়েকশো মিটার চলে গেছে, তাহলে এমএম কেন? মিলিমিটার খালি ডিসকানেক্ট হচ্ছে, শুনতে পাচ্ছ? বেশ বেশ। হ্যাঁ আজকে কেন হলো, মানে আসলে আমার নেট কানেকশনের জন্য এটা হচ্ছে, কি আর করবো। হ্যাঁ কি বলছো? কোথাও আওয়াজ উঠলো একটা, এটা আমার এখানে নয়। তো যাই হোক, তো তোমরা আমাকে জিজ্ঞেস করে স্যার ইয়ে মিলিমিটারটা হচ্ছে, মিলিমিটারটা কিসের জন্য হচ্ছে? এ তো কয়েকশো কিলোমিটার এগিয়ে যাচ্ছে সামনে, মানে 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 কয়েকশো মিটার এগিয়ে যাচ্ছে, তাহলে মিলিমিটার কেন? মিলিমিটার হচ্ছে ওই পার্টিকুলার ক্যামেরার যে সেন্সর, সেই সেন্সর থেকে যে লেন্স লাগানো হচ্ছে, এই যে লেন্স গুলো যেগুলো লাগানো হয়, লেন্স থেকে সেন্সরের দূরত্ব মিলিমিটারের উপরে হয়, বুঝতে পেরেছো? লেন্স থেকে সেন্সরের যে ডিসটেন্স, এই ক্যামেরা লেন্স লাগানো হচ্ছে, এই লেন্স আর ভেতরে তো ক্যামেরা তো এর পেছনে তো ক্যামেরা লাগানো থাকে, এখান থেকে এর দূরত্বের উপরে উপরে লাগানো থাকে, এখান থেকে এর দূরত্বের উপরে ডিপেন্ড করে এমএম। এই যে লেখা থাকে 24 to 105 mm, মানে 24 থেকে 105 এর যে কোনো শর্টস এতে নেওয়া যাবে। বিভিন্ন লেন্স থাকে, বিভিন্ন ধরনের ক্যামেরাও বল। বলছি জুম করলে তো ডিসটেন্স তাহলে বাড়ে, তাই তো? জুম করলে মানে ক্যামেরার মধ্যে ডিসটেন্স বাড়ে, কিন্তু মানে তুমি আরো বেশি জিনিসটার কাছাকাছি যাচ্ছ, ইউ আর মানে দা অবজেক্ট। আমি যেটা বলছি, হ্যাঁ বলে, মানে মেন লেন্স থেকে যে সেন্সর দূরত্ব বাড়ে তো? হ্যাঁ অ্যাবসলিউটলি, ব্যাক অন মেন লেন্স থেকে সেন্সরের দূরত্ব বাড়ে, ঠিক 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 ঠিক, ধরে নিয়েছো একদম ঠিক আছে। তো যাই হোক, আমরা প্যানিংটা কন্টিনিউ করছি। সো এইগুলো কিন্তু খুব ভালো করে পরীক্ষায় মনে রাখতে হবে বা লিখতে হবে, পরবর্তীকালেও কাজে লাগতে পারে।
The term panning is derived from the panorama. আমি আগেই বলেছি প্যানোরামা থেকে প্যানিং এসছে। প্যানোরামা মানে কি দ্য এন্টায়ার ল্যান্ডস্কেপ। আমরা অনেক সময় ক্যামেরাতে প্যানোরামা নিই, পুরো জায়গাটা আসে। কোন একটা ধরা যাক দার্জিলিং এর উপরে টাইগার হিলে উঠে একটা প্যানোরামা নিলাম, কাঞ্চনজঙ্ঘা। So it's suggesting an expansive view that exceeds the gaze. Gaze মানে কি? GAZE, Sir, gaze বলছে এক দৃষ্টি, শেষ। দৃষ্টি। আমি Sir, শেষ। স্থির দৃষ্টি তাকানো। হ্যাঁ মানে Sir, রাইট রাইট। আরো একটা জিনিস গেজের সঙ্গে সম্পৃক্ত তোমাদেরকে বলে দিচ্ছি, এটা মাথায় রেখো। Gaze, there is a difference between actually looking into an object and gaze. Gaze actually means a kind of, it is a very culturally loaded term. It not only actually means a look, আমি তোমার দিকে তাকাচ্ছি, gaze actually means a socio-cultural locus standi. আমি তোমার দিকে তাকাচ্ছি, যে বলা হয় না কলোনিয়াল গেজ, ব্রিটিশরা ভারতীয়দের দিকে তাকাচ্ছে, এই যে তাকাবার ভঙ্গি, তার মধ্যে তার যে ব্যাকগ্রাউন্ড, তার যে রাজনীতি, তার যে সংস্কৃতি, এগুলো পুরোটাই ইনভলভড। Gaze is essentially culturally and socio-politically loaded. Always remember, একজন ভারতীয় নারীকে একটা ব্রিটিশ সাহেব দেখছেন, কালচারাল গেজ, GAZE, গেজ, সরি, একটা ভারতীয় নারীকে একটা ব্রিটিশ সাহেব দেখছেন, এটা হচ্ছে কিন্তু গেজ, তাকানোর দৃষ্টিভঙ্গি। তুমি কেমন করে তার দিকে তাকাচ্ছ। সিনেমাতে আমি একটা নারীর শরীরকে দেখছি, I am objectifying and commodifying the female body, সেটা পূজা ভাটি হোক আর ক্যাটরিনা কাইফি হোক না কেন, কিছু বিশেষ দেহাংশকে তারা এক্সপোজ করছে, দ্যাট ইজ গেজ। এবং ক্যামেরা কিন্তু এই গেজকে এক্সপোজ করায়। মানে ক্যামেরা কিন্তু খুব ভীষণ ভাবে, আমরা যেরকম ভাবি ক্যামেরা তো মেশিন, ক্যামেরা তো প্রাণ নেই, না, একেবারে ভুল ধারণা। ক্যামেরা ভয়ঙ্কর ভাবে প্রাণ রয়েছে। ক্যামেরা তোমার চোখে তুমি যেটা চাইছো সেইটাই ক্যামেরা দেখছে, এবং তোমাকেও সেই পলিটিক্স এর মধ্যে ইনক্লুড করছে। তুমি যতই ভালো ছেলে হও, যতই ভালো মানুষ হও না কেন, তোমার একটা সিনেমাতে যখন একটা আইটেম ডান্স হবে, তোমার কিছু বিশেষ দেহভঙ্গির দিকে চোখ চলে যাবে। কেন? ওয়াই? বিকজ সেই সিনেমার পরিচালক সেটাকে চান সেটা করতে। বুঝতে পেরেছো? ফলে ক্যামেরা is not a neutral mechanical object, it actually becomes part of your gaze. তোমার দৃষ্টিভঙ্গির অংশ হয়ে উঠছে, তুমি চাও বা না চাও। ক্যামেরা is becoming part of your psychology, তোমার মনস্তত্ত্বকে নিয়ন্ত্রণ করছে প্রত্যেক মুহূর্তে। যখন শিলা কি জওয়ানি হচ্ছে একটা সিনেমার মধ্যে, তোমার মানে মন চাক বা না চাক, তুমি বিবেকানন্দ শিষ্য হও, তোমার শিলার জওয়ানির দিকে চোখ চলে যাবে। কারণ পরিচালক এখানে ডেলিবারেটলি একটা অবজেক্টিফিকেশন এন্ড কমোডিফিকেশন অফ দ্য ফিমেল বডি করেছেন। নারী দেহের পণ্যায়ন, তাকে পণ্যে রূপান্তরিত করার যে প্রচেষ্টা তিনি করেছেন। ফলে ক্যামেরা কিন্তু নিউট্রাল থাকে না, ক্যামেরা পরিচালকের হাতে একটা পণ হয়ে যায়, তার সেই একটা যন্ত্র যার নিজস্ব কোনো প্রাণ নেই, যার মধ্যে কেবলমাত্র একটা প্রিজম বা একটা লেন্স রয়েছে, সেই যন্ত্র। যে দেখে তার তো তার মনস্তত্ত্বটা তো কাজ করে এখানে, তার সাইকোলজি করে কাজ করে, এবং তার সাইকোলজি করে কাজ করছে, কারণ পরিচালকের সাইকোলজি এখানে কাজ করেছে, পরিচালক সেটা ভেবে এখানে করেছে। ফলে বুঝতে পারছো যে ক্যামেরা অর দ্য সিনেম্যাটিক টেকনিক আর নট এসেনশিয়ালি নিউট্রাল অবজেক্টস। এগুলো নিউট্রাল মেকানিক্যাল অবজেক্ট নয়, এগুলো খুব ভীষণভাবে এর মধ্যে প্রাণ রয়েছে, তোমাদেরকে এগুলো দেখাবার চেষ্টা করা হচ্ছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? অলরেডি এইটুকু ক্লিয়ার, এটা খুব ইম্পর্টেন্ট। Clear too? Sir, clear. Yes. So panning, in other words, is a device for gradually revealing and incorporating off-screen space into the image. Gradually revealing and incorporating. ধরা যাক কোনো একটা সিনের মধ্যে একজন দাঁড়িয়ে রয়েছে without any kind of sword or without any kind of weapon. একটা জাপানিজ সামুরাই সিনেমার শুটিং চলছে ফর এক্সাম্পল। এবার তুমি একজনকে দেখালে তার হাতে অস্ত্র নেই, আস্তে 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 ক্যামেরাটা প্যান করছে করে আরেকজন কাছে তার হাতে অস্ত্র দাঁড়িয়ে, অস্ত্র হাতে সে দাঁড়িয়ে রয়েছে। ফলে কি হলো এখানে, একজনের হাতে অস্ত্র নেই, আরেকজনের হাতে যে অস্ত্র আছে সেটা একটু পরে রিভিল করা হলো। সো
একটা পার্টিকুলার সিনের মধ্যে যে জিনিসগুলো অংশগুলো নেই সেগুলো পরে রিভিল করা যে প্রচেষ্টা, এগুলো প্রত্যেকটাই প্যানিং এর মধ্যে হচ্ছে। বলো পরিষ্কার কিনা? বেশ। সো ডিউরিং আ প্যান আ ক্যামেরা ইজ এইমড অ্যাট, কিছু বলছো তাপস? বলো। না স্যার কিছু বলেন স্যার, বলছেন যে পরিষ্কার। বেশ। ডিউরিং আ স্যার প্যান, ক্লিয়ার আছে? the camera is aimed sideways along a straight line. A straight line create করে sideways, horizontal. Note that the camera itself is not moving. ক্যামেরা কিন্তু মুভ করছে না। কারণটা কি? কারণ ক্যামেরাটা তো জাস্ট স্প্যান করছে। ক্যামেরাটা তো তোমার হাতে ট্রাই করে আছে, তোমার হাতে আছে। এটা জাস্ট ক্যামেরাটা এরকম করছে। It is often fixed on a tripod with the operator turning in either left or right. Panning is commonly utilized to capture images of moving objects like cars, speeding or people walking, or to show sweeping vistas like an ocean or a cliff. একটা বিরাট বড় সমুদ্রের সামনে, সমুদ্রের যে পুরো ব্যাপ্তি বিস্তৃতি, তার মধ্যে পৃথিবীর কাছে মানুষ কতটা ছোট দেখাবার জন্য প্যানিং ইউজ করা যেতে পারে। একটা মানুষ হেঁটে যাচ্ছে, হাঁটছে 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 হাঁটছে, এবার সেটা হেঁটে চলেছে একটা বিরাট বড় রাস্তা সামনে পড়ে রয়েছে। লাইফ ইজ ইটসেলফ আ জার্নি, জীবন যে একটা জার্নি, এবং সেটা সিনেমাতে দেখানো হচ্ছে, সেটা দেখাবার জন্য প্যান ইউজ করা হয়। একটা বিরাট বড় কার খুব স্পিডে খুব করে রেস করছে, প্যান পাও করে বেরিয়ে গেল। তার মানে এই যে কারটা যখন যাচ্ছে তখন পিছন দিক থেকে দেখছে তখন প্যানিং হচ্ছে, তখন কিন্তু প্যানিং হচ্ছে না। মানে সিনেমাতে অন্যান্য যে কারের মধ্যে যে লড়াই হয় তখন যে ক্যামেরাটা যায় সেটা কিন্তু কেন হয়, যদি একটা কার পাং করে বেরিয়ে যায় এবং ক্যামেরাটা জাস্ট এখান থেকে আগুয়ে যায়, সেটা হচ্ছে প্যানিং। গোলা পিছু হচ্ছে। বল গোলা বল। স্যার ডলিতেও তো তাই, মানে ডলিতেও তাই। There is a difference between dolly and pan. In dolly, the camera itself is moving. For example, সোনার কেল্লা, আমি আগে দেখেছিলাম সোনার কেল্লার সেই বিখ্যাত শট, আরেকবার আমরা দেখবো সোনার কেল্লা ডেজার্ট শট। দেখো ডলির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ক্যামেরা ইটসেলফ ইজ মুভিং অ্যালং উইথ দ্য সিন। এইখানটা দিয়ে এটা ফিক্স ক্যামেরা। এই উটেরা চলেছে আস্তে আস্তে, এখান দিয়ে ট্রেন যাচ্ছে, ক্যামেরা উটকে অবজেক্টিফাই করছে, উটকে ধরছে, আবার ট্রেনকেও ধরছে। ট্রেনে যে বিশাল বড় যে ট্রেন তার আগে ধোঁয়া ছাড়ছে দেখো দেখছে, কিন্তু ক্যামেরা ইজ মুভিং, ক্যামেরা ইজ নট প্যানিং। ইন ডলি দ্য ক্যামেরা ইজ মুভিং এন্ড হেন্স দ্য ডলি শট। ক্যামেরা মুভ করছে, ক্যামেরা যখন মুভ করে দাঁড়িয়ে করতে যাচ্ছে যাচ্ছে প্রবেশ মনের মধ্যে ঢুকে যায় শটটা। দ্যাট ইজ ডলি। এইটা তো একটা অন্য একেবারে শিলাউট শট, SHILLOUT। শিলাউট মানে ছায়া আছে, মানে পিছন দিকে সূর্য থাকবে আর দুটো অবজেক্ট এরা পুরো ছায়া হয়ে যাবে। এই যে সত্যিকারের মানে অ্যাবসলিউট সিদ্ধারা আটকে গেছে, ওটাই তো আমি ভেরি গুড পুরো ছায়ার মধ্যে। ছায়ার মধ্যে কেন? কারণ এই তিনজন যে চরিত্র এরা একে অপরকে তখনও কিন্তু খুব ভালো করে চেনে না, ট্রাস্ট করতে পারেনি। তখন লালমোহন সোনার কেল্লাতে লালমোহন প্রথমবার কিন্তু ফেলুদা এবং তোপসের সঙ্গে পরিচয় ঘটছে, ফলে এবং অনাগত ভবিষ্যতে কি আসতে চলেছে আমরা সেটা জানি না। ফলে যে মানুষের মনস্তত্ত্ব, মানুষের মন যে অন্ধকারে ভরা, তাকে আমরা পুরোপুরি চিনতে পারি। তার জন্য শিলাউট শট ইউজ করেছে সত্যজিৎ। দ্যাটস দ্য অ্যাবসলিউট জিনিয়াস অফ সত্যজিৎ রায়। এটা সত্যজিৎ বলেই সম্ভব। এবার আমি যে এত সহজে যে কোনো শট নিজের মতো করে ইন্টারপ্রেট করতে পারছি, কারণ হচ্ছে আমি সিনেমা দেখেছি। তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের তো অনেক সিনেমা দেখতে হবে। মানে যখন তোমরা দেখতে চাও, ন্যাচারালি 50 নম্বরের এসএসসি পাস করার জন্য তোমাদের প্রচুর সিনেমা দেখতে হবে না, কিন্তু জীবনে মানে জীবনের জন্য কিছু ভালো সিনেমা তোমাদের দেখতে হবে। ফলে সিনেমাটা যখন দেখবে তখন ভাববে এই শটটা কেন হলো, ওয়াই এই শটটা কেন ইউজ করলে পরিচালক। আমি সবাইকে রেকমেন্ড করবো সত্যজিৎ রায়ের প্রত্যেকটা সিনেমা। সত্যজিৎ রায়ের সারা জীবনে প্রায় 29টার মতো সিনেমা করেছেন আমার ধারণা। ঋত্বিক ঘটকের প্রত্যেকটা সিনেমা, এই সিনেমাগুলো নিজের মতো করে দেখে ফেলো।
কারণ না থাকলে আমাকে বলো, আমি তাকে জিমেলে পাঠিয়ে দেবো, গুগল ড্রাইভে পাঠিয়ে দেবো। ঠিক আছে? ওকে স্যার। বেশ 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 বেশ। ইয়েস, সো এক্সাম্পল, দু একটা এক্সাম্পল দিতেই হবে, তোমাদের নিজের মতো করে এক্সাম্পল দিতে পারো। আমি প্যানিং এর এক্সাম্পল দিচ্ছি। এডুইন এস পটারের 1903 সালের মুভি লাইফ অফ অ্যান আমেরিকান ফায়ারম্যান। While the camera follows the fire brigade approaching their destination, the operator pans to reveal মানে ফায়ার ব্রিগেড যাচ্ছে আগুন নেভাতে, এবং সেই সময় আগুন কিভাবে জ্বলছে চারিদিকে, সিচুয়েশন কি, হাউস ইজ হ্যাঁ যে পোস্টারটা দেখেছি। হ্যাঁ, পোস্টারটা দেখেছো, ভেরি গুড। সেইটা এই এডুইন পটারের 1903 সালের একেবারে প্রথম দিককার মুভি আর কি। সেইখানে মানে দেখাবার চেষ্টা করছে প্যানিং অফ দ্য ক্যামেরা থ্রু দিয়ে। যদি কয়েকটা শর্ট প্যানিং এর পাওয়া যায় আমরা একবার দেখার চেষ্টা করি। প্যানিং ইন সিনেমা, মানে তো ক্যামেরা অ্যাঙ্গেল শর্ট সব কিছু নিয়েই বলেছে। ইয়েস, আর্ট অফ হুইপ প্যান, এটা হুইপ প্যানের কথা বলেছে, এটা একটা অন্য রকমের প্যান আর কি। দেখি এখানে কয়েকটা ক্যামেরা, বেসিক্যালি ক্যামেরা। Now I know you may be wondering why I'm not mentioning the dolly or ডলি, এখানে ডলি ক্রেন এগুলো সব কথা বলেছে। তো যদি প্যানিংটা এক্সাক্ট বেস্ট ওপেনিং, এগুলো তো বেস্ট ওপেনিং শটস অফ অল টাইম, এটা তো কোনোদিন দেখাবো। মানে সিনেমা শুরু করতে গেলে কি ধরনের ব্রিলিয়েন্ট, এই যে ধরে থাকে এই হচ্ছে একটা মোটামুটি 360 ডিগ্রি আমরা যেতে পারি প্যানিং বলতে পারি, কিন্তু এটাতে মানে অ্যাকচুয়ালি জুম আউট করছে, ঠিক প্যানিং করছে না। প্যানিংটা দেখি, এই দেখো প্যানিং দেখতে পাচ্ছ, একজন মানুষ রাজ্যে ফ্রিজ, এবার তার ডেকর, তার যে পুরো বাড়িটা আমরা রিভিল করছি, তার বাড়ির ভিতরে কি আছে, এই যে একটা ফোন কল এলো, লোকটা চলে গেল ফোনটা ধরতে, তার বাড়ি রিভিল হচ্ছে, এটা লোকটা আবার চলে আসছে হাঁটতে 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 হাঁটতে, তার পুরো বাড়ি, তার যে ক্যারেক্টার হিসেবে রিভিল করছে। যদি আমরা এই মানে সিনেমা করি, ফিল্মে গেলি, সেক্ষেত্রে পুরো বাড়ি জামিলের বেডটি থেকে শুরু করে তার বাড়িতে বইয়ের কালেকশন দেখো, এর বাড়িতে কোথায় জানলা, কোথায় সোফা, কোথায় কি ধরনের ইন্টারেস্ট, এর আমরা দেখতে পাচ্ছি খুব ভালো টেবিল ল্যাম্প, বিভিন্ন ধরনের টেবিল ল্যাম্প দেখতে পাচ্ছি, শৌখিন মানুষ। তারপরে সেখানে দিয়ে এক ধরনের পেন্টিং আছে, এইবার জুম ইন করছে। এই জুম ইন করার মধ্যে কিন্তু অডিয়েন্সের অ্যাটেনশনটাকে নিচ্ছে। কেন অ্যাটেনশনটাকে নিচ্ছে? ওয়াই? কারণ এর মধ্যে কোনো ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। এই মানুষটা জীবনের কোনো একটা সময় মানে সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিল, ব্যান্ড মিউজিকের সঙ্গে, তার পুরনো ব্যান্ডের ছবিটা এখানে উঠে আসছে, মিউজিক। বুঝতে পারছো? So that is the use of the panning and the zoom in. অনেক সময় অনেক ক্ষেত্রে প্যান জুম ইন একসাথে কম্বিনেশন করে ইউজ করা হয়। এই যে এখানে করা হলো প্যান 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 জুম 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 জুম, কোনো একটা বিশেষ জায়গাতে অ্যাটেনশনটা তোমার নিয়ে চলে যায়, সেখানে জুম ইউজ করছে। আদারওয়াইজ পুরো মানুষটাকে কি ইন্টারেস্ট, তার জীবনটাকে রিভিল করছে, কেমন ভাবে থাকে। একজন ব্যাচেলার লোকের জীবন যদি আমার বাড়ি থেকে আমি জুম প্যান করি আস্তে আস্তে, দেখবো যে চারিদিকে বই, বিভিন্ন ক্ষেত্রে কি বলবো মানে খুব নোংরা অবস্থায় পড়ে রয়েছে বিছানায়। তো এই যে যখন আমি প্যানিং করছি আস্তে 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 আমি সেই মানুষটার জীবনটাকে রিভিল করছি, এবং যখনই কোনো একটা জিনিসে ফোকাস করছি তারই কাছে ক্যামেরা, কেন তোমার চোখের মতো, তোমার মনের মতো টুম করে দাঁড়িয়ে গেল, তোমার মনটাকে নিয়ন্ত্রিত করতে চাচ্ছে কি দেখাতে চাইছে পরিচালক, তুমি ভাবছো পরিচালক কি দেখাতে চাইছে করে আস্তে 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 সেই মানুষটার জীবনের একটা বিশেষ অংশকে তার ছবি আছে সেখানে ফোকাস করবে। স্যার বলছি ক্যামেরাটা অনেক সময় দেখবেন মানে গোল গোল করে ঘুরতে থাকে না, মানে ঘুরতেই থাকে। ঘুরতে থাকে তো সার্কুলার মোশন বলে, মানে 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 গোল গোল করে তখনই ক্যামেরা ঘোরে যখন মানে পুরো মানে মানে ক্যারেক্টার অনেক ক্ষেত্রে গোল গোল করে ঘুরতে পারে। আমি তোমাকে বলছি আমি দাঁড়িয়ে আছি ক্যাপ্টেন আমেরিকা আর ও দাঁড়িয়ে আছে আয়রন ম্যান, এদের মধ্যে কথা হচ্ছে আর ক্যামেরাটা সাইডে রয়েছে, ঠিক আছে? ক্যামেরাটা পর 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 করে ঘুরছে, কারণটা কি এই দুটো ক্যারেক্টারের যে কনফ্লিক্ট, যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাকে তুলে ধরছে, ডায়ালগ থ্রো করছে একে অপরকে আর ক্যামেরা সার্কুলারলি মোশন করছে। বুঝতে পারছো? ফলে মানে তোমাদের বুঝতে হবে সেটা হচ্ছে ক্যামেরাটা কেন ঘুরছে সেই পার্টিকুলার সিনের কনটেক্সটে, কিসের জন্য ক্যামেরা ঘুরছে। সার্কুলার মোশন মানে কি?
টার্ময়েল ইনসাইড ইওর মাইন্ড, তোমার মনের মধ্যে যে দ্বন্দ্ব, ক্যারেক্টারের মনের মধ্যে যে দ্বন্দ্ব। In this video, I'm going to show you how to create this shot without having to physically pan or tilt the camera. মানে এই তোমার মন এবং আয়রন ম্যানের মন এবং ক্যাপ্টেন আমেরিকার মন, এই যে ঢুকে পড়ার ব্যাপারটা, এইটা কিন্তু আমাদের ক্যামেরাতে পড়ে। বল পরিষ্কার কি অনেক সময় তো হচ্ছে স্যার বলছে অনেক সময় তো হচ্ছে মাথা ঘোরার সিন তৈরি করার জন্য সিনেমা ছিল বিখ্যাত হিচককের, সেখানে এই সার্কুলার মোশন করা হয়েছিল। আমরা একবার সার্কুলার মোশনটা দেখে নিই। সার্কুলার মোশন, সার্কুলার মোশন, সার্কুলার ক্যামেরা মোশন দিলে ভালো হতো। সার্কুলার ক্যামেরা মোশন 5 billion moments, সার্কুলার ক্যামেরা। এখানে তো পুরো ক্যামেরা বিভিন্ন মুভমেন্ট গুলোর কথা বলেছে। এই যে বিখ্যাত স্টুডিও বাইকারের সিনটা, ভিডিও স্টেবিলাইজার, এইখানে দিকে আমরা দেখতে পারি যে What's up everybody, welcome to Mike Zuniga Films. In this video I'm going to talk to you about how to circle a subject. একটা সাবজেক্টকে যখন আমি সার্কুলার করছি তখন কেমন করে সাবজেক্ট ঘোরে, এটা খুবই সিম্পল। এই ধরা যাক এইটা হচ্ছে ধরা যাক তখন ঘোরে না, এটা হচ্ছে আয়রন ম্যান আর এটা হচ্ছে আমাদের এমনি যে কোনো প্রফেশনাল ক্যামেরাম্যান। এবার যখন থেকে ঘোরাচ্ছে তখন দেখো পর পর সে ঘোরাচ্ছে। এবার ক্যামেরার ভিতরে এই যে পুরো জিনিসটা পর আসছে, কিছুই না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু যখন পুরো জিনিসটা ঘটছে তখন তোমার মনের মধ্যে একটা অদ্ভুত ভাবে দাগ কেটে চলেছে। দ্যাট ইজ অ্যাকচুয়ালি মানে ক্যামেরা মুভমেন্ট। এখানে অনেকগুলো গিম্বল মুভমেন্ট কেমন করে শট নেওয়া হয় তার কথা বলছি। এই যে দেখো একটা লোক হেঁটে যাচ্ছে, তার ব্যাগ দেখে আমরা শটটা নিচ্ছি, মানে তার যে ব্যাকপ্যাক সেখান থেকে এইভাবে আমরা ট্র্যাকিং শট নিচ্ছি, এটাকে ট্র্যাকিং শট বলা হয়। পরবর্তীতে আমরা দেখব। তো যাই হোক, আমরা এগিয়ে যাই, আমরা মানে খানিকটা ক্লাসটাকে এগিয়ে। আমরা এই টার্মগুলো প্রত্যেকটাই অলরেডি আবার শুনেছি, আবার জাস্ট ল্যাবরেটরি দেখে নিচ্ছি। ডলি কি আগের ক্লাসে বলেছি, আজকেও বলছি, when the entire camera is moved forward or backward। এই যে আমি বলছিলাম ক্যামেরা কিন্তু মুভ করছে, প্যানে কিন্তু ক্যামেরা ফিক্স রয়েছে, ঠিক আছে? ডলি ক্যামেরা মুভ করছে, সত্যি ক্যামেরাটাকে মুভ করছে। দিস মুভ ইজ কল্ড ডলি। If the camera is on tripod, the tripod is also moved. Tripod camera কি থাকলেও ট্রাইপডটা কিন্তু মুভ করবে। একটু আগে যেটা অনির্বাণ বলছিল যে একটা ট্র্যাকের মতো থাকে, রেলওয়ে ট্র্যাকের মতো, ট্র্যাক শট আমাকে বলি, এই জায়গাতে ডলিকে ইউজ করা হয়। আমরা ডলি শট এর কয়েকটা এক্সাম্পল দেখে নেব। মানে সিনেমা হিস্ট্রিতে ডলি শটের মানে বিরাট অ্যাবসলিউটলি গ্রেটেস্ট এক্সাম্পল রয়েছে। এবং মানে সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের বলা যেতে পারে মানে ওই সিনেমাটার নাম বলো। আরে এই সিনেমাটা যেখানে হ্যারিসন ফোর্ড ছিল, আমি নামটাই ভুলে গেলাম, স্পিলবার্গের সিনেমা, বলা উচিত ইন্ডিয়ানা জোনসে ব্রিলিয়ান্ট ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই ডলি শটকে ইউজ করা হয়েছে। বাট ডলি আর জুম দুটোকে একসঙ্গে মেলানো যায়। আমরা দেখে নেবো যে ডলি শট আর জুমের মধ্যে পার্থক্যটা কি, তার আগে আমরা থিওরিতে পড়ে নিয়ে ফিরবো। সো হোয়াট ইজ ডলি? ডলি when the entire camera is moved backward and forward, পুরো ক্যামেরাটা নিয়ে আসে। জুমে কিন্তু জুম লেন্সটাকে জুম করা হচ্ছে। Dollies are often used when recording a subject that moves away or toward the camera, in which case the goal would probably be keeping the subject at the same distance from the camera. So dolly কখন ইউজ করা হয়? when recording a subject that moves away, যখন একটা সাবজেক্ট যে কনস্ট্যান্টলি মুভ অ্যাওয়ে করে যাচ্ছে। এবার সেই সাবজেক্টটা যখন বিভিন্ন ভাবে এগিয়ে যাচ্ছে, আমরা সোনার কেল্লায় দেখেছি সাবজেক্টটা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার তার সঙ্গে ক্যামেরা ইকুইডিস্টেন্স, তার সঙ্গে ক্যামেরার ইকুয়াল ডিস্টেন্স রাখার জন্য ডলিকে ইউজ করা হয়। For an optimal dolly, the camera should be mounted on a wheeled platform such as an actual dolly. Dolly মানে হচ্ছে wheeled platform, ডলি মানে হচ্ছে চাকা রয়েছে, অরে শপিং কার্ট। আমরা অনেক সময় আমি একটু পরে যদি এক্সাম্পলটা দেখতে পাবো, দেখবো হ্যামলেটের বিখ্যাত সিনেমা, মাইকেল অ্যালভেরিয়ার ডিরেক্ট করা হ্যামলেট, ইটস অ্যান অ্যাবসলিউট ব্রিলিয়েন্ট সিনেমা। সেখানে আমরা কি জানি যে হ্যামলেট
একজন এমন একটা ক্যারেক্টার ছিল যে মনের দিক থেকে একেবারে মানে দীর্ঘ বিদীর্ঘ ছিল, সে জানে না যে তার খুন করবে কি করবে না, whether he will murder Uncle Claudius or not, he really didn't know. এবার কাজল সে বলছে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এটা বলতে গিয়ে অ্যালমাইটা যে সিনেমাতে দেখালো মানে ভাবতে পারে না, মানে শপিং কার্ট, শপিং মলে তোমরা দেখো না, তোমরা বিভিন্ন সময় নুন আদা চিনি একটা বড় কার্টের উপরে না নিয়ে সেটাকে নিয়ে এগিয়ে যাও, তো ওই একটা শপিং কার্টের মধ্যে নিয়েছে, নিয়ে এগিয়ে যাচ্ছে। আর টু বি অর নট টু বি মানে দুদিকে দুটো বড় বড় শপিং কমপ্লেক্সে একদিকে লেখা ক্লাসিক্স, একদিকে লেখা বেস্ট সেলার। ক্লাসিক্স মানে সব থেকে পুরনো যেগুলো বই, যেগুলো ধ্রুপদী সাহিত্য, ইলিয়াড অডিসি। আর বেস্ট সেলার হচ্ছে সেই সমস্ত সেলারগুলো যেগুলো মানে খুব বেশি পরিমাণে বর্তমানে বিক্রি হয়। ফর এক্সাম্পল চেতন ভগতের বই যেগুলো ইটারনাল নয়, কোন দিকে যাবে, ক্লাসিক্সের দিকে না বেস্ট সেলার, এত অপশন। আর গোটা শপিং মল জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে আর্নল্ড শোয়ার্জনেগারের প্রিডেটর মুভিটা চলছে, চারিদিকে লোকজন সব গুলি করছে। তো এই যে গুলি করছে, এই গুলি করাটা কি is the external manifestation of the internal turmoil of Hamlet's mind. হ্যামলেটের মনের মধ্যেও তো গুলি চলছে, তার এক্সটার্নাল ম্যানিফেস্টেশন হচ্ছে গুলি চলা। আর্নল্ড শোয়ার্জনেগারের গুলি হ্যামলেটের মনের মধ্যে চলছে, তার রিফ্লেকশন। তো শেক্সপিয়ারের 1504 সালের একটা ড্রামাকে 2000 সালে লোকেট করে একটা বিরাট বড় ডেনমার্কের বড় ব্যবসায়ী বাড়িতে হ্যামলেটকে জন্ম দিয়ে এই যে অ্যাডাপ্টেশন, যে আমরা পরবর্তীকালে পড়বো সিনেমা অ্যাডাপ্টেশন, এই যে অ্যাডাপ্টেশন করছে হ্যামলেট, এটা তো মানে অ্যাবসলিউট অন্য কনটেক্সটে দেখা যাচ্ছে, তাই না? এবার যে মুহূর্তে একটা মানুষ এগিয়ে যাচ্ছে চলে যাচ্ছে, এই যে যাচ্ছে বিভিন্ন দিকে ক্যামেরা মুভ করছে, এটা হচ্ছে ডলি। মানুষের মানে সাবজেক্টের যে ক্যারেক্টারের যে মনটা, তার মুভমেন্টটা দেখানোর জন্য ডলিকে মুভ করে। অ্যাজ এ অডিয়েন্সও সিনেমার মধ্যে ইনভলভ, অডিয়েন্সও মুভ করছে। সাবজেক্ট এবং ক্যামেরা এর মধ্যে ডিসটেন্সটা সবসময় ইকুয়াল ডিসটেন্স থাকে, এই যে সাবজেক্ট মুভ করলে ক্যামেরা মুভ করবে, এটা হচ্ছে ডলি। কিন্তু জুমের ক্ষেত্রে কি ঘটছে? জুমের ক্ষেত্রে সাবজেক্ট একই আছে, ক্যামেরা এগিয়ে আসে। বুঝতে পারছো? এটা আমি ক্লিয়ার দেখি ফেললাম, কিন্তু যদি ক্যামেরা একদম এগিয়ে আসে সেক্ষেত্রে জুম। আর সাবজেক্টও দেখো এখানে দিকে ক্যামেরাটা এখানে ফোকাস করতে হবে, আমি ফোকাস দিকে দেখি, আর এখানে দিয়ে আস্তে 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 যদি ক্যামেরাটা এগিয়ে যায় তাহলে এটা বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? So moving camera forward is called dolly in, the camera earlier is dolly in. Moving the camera backward is called dolly out. So moving the camera forward is called dolly in, dolly to the back, and moving the camera backward যদি পেছন দিকে আসে তাহলে dolly out, সামনের দিকে গেলে dolly in। আমরা একবার দেখে নেব যে dolly এবং জুমের মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কি। মানে অনেকে বুঝতে পারে না। Today we're taking a look at the differences between a dolly and a zoom with some ideas on when you আজকে কপিরাইট খাবো কয়েকটা, কিন্তু কিছু করার নেই, তারপরে বাদ দেবো। on the subject moving and changing constantly. Of course, a push or a pull move is সাউন্ডটাকে কমালে এটা ঘটবে, সেটা হচ্ছে মানে ইউটিউব ধরতে পারবে না যে জিনিসটা কি ঘটছে। আমি নিজে বলে যাবো, তাতে তোমাদের এই যে দেখতে পাচ্ছ, দিস ইজ ডলি, যে ক্যারেক্টারটা বিকাশ সিনেমা ডাক, দিস ইজ ডলি। ডলি হচ্ছে যখন ক্যামেরা মুভ করছে, ক্যারেক্টারও মুভ করছে, ক্যামেরা মুভ করছে, দিস ইজ নোন অ্যাজ ডলি সিন। দিস ইজ ডলি, জুম নয়। ডলি আবার খানিকটা তোমার প্যানিও হচ্ছে, দুটো একসঙ্গে মিলছে। এইবার এই যে দিস ইজ এগেইন ডলি, এবার ডলি অ্যাবসলিউট ডলি। এখানে এই যে ক্যারেক্টারের দিকে আমরা যাচ্ছি, কিন্তু জুম হচ্ছে না, অথচ ক্যামেরাটা ক্যারেক্টারের দিকে যাচ্ছে, ক্যামেরা ইজ মুভিং, ঠিক আছে? এইটা কিন্তু ডলি, এটা হচ্ছে ডলি এবং জুমের মধ্যে হচ্ছে বেসিক একটা পার্থক্য। আশা করছি ধরতে তোমরা পেরেছো। তোমরা দেখতে পেয়েছিলে তো?
বলো দেখতে পেয়েছিলে কিনা? দেখতে পেয়েছি। হ্যালো, তোমরা কি দেখতে পেলে সিনটা? ও ও দাঁড়া আমি তো সাউন্ডটা কমিয়ে দিয়েছি। হ্যাঁ বলো বলো তাপস বলো। স্যার দেখতে পেয়েছি স্যার। হ্যাঁ স্যার দেখতে পেয়েছি। আসলে আমি শুনতে পাচ্ছিলাম না বিকজ আমি সাউন্ডটাই কমিয়েছি। ডলি আর জুম মিলিয়ে এটাকে বলে ডলি জুম। সেই ডলি জুম এর এক্সাম্পল দেখাচ্ছি দেখো। সাউন্ডটাকে আরেকটু কমিয়ে দিই। The dolly zoom is one of the most disorienting, and you need a smooth track and steady zoom to pull it off nicely, which is why filming the same thing, but the camera expands to see more back. The change in focal length takes in a wider area, so you go from a telephoto shot to a wide-angle shot. Around him, as getting caught seems almost inevitable. As I mentioned before, the wide-angle lens makes people look a bit off. With the famous dolly zoom in Jaws, the shot shifts to a wide-angle look, which makes his face look just a bit more stretched and unnatural, and it unconsciously adds to the rest of the freakiness of the shot. Those three examples, Vertigo, Jaws, and Goodfellas, are the go-to examples whenever anybody mentions the dolly zoom. The problem is that when teaching the shot, the examples usually stop there, which is a shame because it makes the shot seem like a one-off effect for legendary movies, but it's actually a lot more versatile and common than that. Its out-of-this-world visual look makes it commonly used for the supernatural or the feeling of a drug trip. I particularly enjoy its use in The Lord of the Rings because the... So this is an example of the dolly zoom. দুটো যখন একসঙ্গে মিলিয়ে হচ্ছে তাকে dolly zoom বলে। যেটা কথা একটু অনির্বাণ বললো সেইটা ট্র্যাকিং। ট্র্যাক মানে হচ্ছে রেলওয়ে ট্র্যাকের মতো কোনো একটা জিনিস ট্র্যাক শট বলা হয়। বলো তাপস বলো। স্যার বলছে ডলি ইন আর ডলি আউটের একটা এক্সাম্পল দেখান। না ডলি স্যার আমি ওইটা স্যার বলছি। হ্যাঁ ডলি ইন আর ডলি আউটের এক্সাম্পল যদি আমি পাই তো দিচ্ছি। ডলি ইন আর ডলি আউটের এক্সাম্পলটা খুব সহজ। মানে যখন ক্যামেরাটা পেছন দিকে যাচ্ছে তখন দেখো সামনে দিকে একটু ডলি ইন, আর যখন পেছন দিকে ডলি আউট। ডলি ইন এর দিকে এক্সাম্পল যদি পাই, ডলি ইন শট। এক্সাম্পল পেলে তো খুবই ভালো হয়, কিন্তু এক্সাম্পল পাচ্ছি কোথায়? দেখি যদি স্টিল ফটোতে পাই। আমার অনেক সিনেমার কথা মনে পড়ছে, কিন্তু সেই সিনেমাগুলো মানে পার্টিকুলার সিনগুলো খুঁজে বার করতে গেলে তো অনেক সময় চলে যাবে। সেটাই হচ্ছে মুশকিল। ডলি ইন আর ডলি আউট। আমি এখানে করতে পারি ট্র্যাকিং শটে আর ডলি শট অনেকটা একই। কয়েকটা ট্র্যাকিং শটের এক্সাম্পল দেখাতে পারি। ট্র্যাক শট বলা হয়, একটু পরে আমরা এটা পড়বো। সেই কয়েকটা আমরা এক্সাম্পল দেখলে খানিকটা ডলি ইন আর ডলি আউটটা বুঝতে পারবে। ঠিক আছে, এই যে দেখাই, এইটা হচ্ছে ডলি ইন। এটা বিখ্যাত সিনেমা, অস্ট্রেলিয়ান ডেজার্টকে নিয়ে। সিনেমাটা ভুলে গেলাম নামটা, বিখ্যাত সিনেমা, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট সিনেমা। দাঁড়াও, যেখানে বেশ কয়েকজন মোটর বাইক যারা মোটরসাইকেল রাইড করে তারা একে অপরের সঙ্গে কমপ্লিট করছে। There is no silver bullet for dynamic filmmaking. Motivated camera movement generates ট্র্যাকিং শট আর ডলি শট কিন্তু মানে এই শটগুলোর সঙ্গে একে অপরের সঙ্গে পার্থক্য করা খুব মুশকিল। মানে কি ডলি আর ট্র্যাকিং সে, কিন্তু ট্র্যাকের বিষয়টা কি? একটা ট্র্যাক ইউজ করছে, এটা রেলওয়ে ট্র্যাকের মধ্যে ইউজ করছে। ডলিতে সবসময় ট্র্যাক ইউজ করে না, কিন্তু শটটা যখন তুমি দেখছো সিনেমাতে দুটো একই লাগছে। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ডলি এবং ট্র্যাকের মধ্যে পার্থক্য, আর কিছু নয়। ট্র্যাকটা ট্র্যাক ইউজ করছে, আদারওয়াইজ ডলির মধ্যে তো ইউজ করছে। চলো needed energy to keep your audience hooked. Keep your audience hooked. Filmmaking. Motivated camera movement generates the much needed energy to keep your audience hooked. Today, we're going to talk about a shot that has become a staple in Hollywood, the tracking shot. The tracking shot is any shot অবজেক্টের সাথে ক্যামেরা মুভমেন্ট, সেটাই অবজেক্টের সঙ্গে ক্যামেরা মুভমেন্ট। এবারে অবজেক্টের সঙ্গে ক্যামেরা মুভমেন্টের ডলিতে হচ্ছে, ট্র্যাকে হচ্ছে। ট্র্যাকে একটা ট্র্যাক ইউজ করছে। ট্র্যাকটা কি আমরা দেখে নেব। এই যে ট্র্যাক ইন ক্যামেরা শট, এই যে
এই যে ট্র্যাকিং ডিভাইস বলছিলে রেলওয়ে ট্র্যাকের মতো এটাকে ইউজ করছে। এটা অনেক সময় ডলিতে করে না, ডলিতে অনেক সময় কি করে এরকম হ্যান্ড হেল্ড হাতে করে মাঝে মাঝে করে, ঠিক আছে, কিন্তু ট্র্যাকটা আবার ডলিতে অনেক সময় ইউজ করে, তখন মানে ট্র্যাকের কথাটা বলা হয়। বেশিরভাগ সময় যে কোনো প্রফেশনাল ক্যামেরাম্যান ট্র্যাককে ইউজ করে, ট্র্যাক দিয়েই ডলি ইন আর ডলি আউট। বুঝতে পেরেছো? ধরতে পেরেছো? বলো বলো। হ্যাঁ স্যার। বেশ, ধরতে পেরেছো। তাহলে ট্র্যাকটা কাকে বলে আমরা দেখে নিই, আবার দেখবো সেটা, চিন্তা নেই। So tracking is similar to dollying. Similar. There is no such technical difference. The main difference being that in dollies the camera is moved toward. हाँ किसी बोलो गोलाब बोलो गोलाब किसी बोलो ना किसी बोलो ना सर किसी बोली नहीं। बेश tracking is similar to dolly. ना सर किसी बोली नहीं। अच्छा बेश the main কথা বলে একটু লেটে পৌঁছচ্ছে তা বুঝতে পারছি। So the main difference being that in dollies the camera is moved toward or away from the subject, whereas in the track shot the camera is moved sideways parallel to an object. এইটা অনেকে বলে যে একটা ডিফারেন্স ডলির সঙ্গে ট্র্যাকে যেটা হয়, ডলিতে একদম ডাইরেক্টলি অবজেক্টের পিছন পিছন ক্যামেরাটা যায়, ঠিক আছে, কিন্তু ট্র্যাকে অনেক সময় সাইডওয়েজে যায়। এটা এখন মডার্ন কনটেক্সটে আর সত্যি নয়। কারণটা কি? কারণ এখন এত মডার্নিস্ট ট্র্যাকিং ডিভাইস বেরিয়ে গেছে, ঠিক আছে, জিপিএস দেওয়া ট্র্যাকিং ডিভাইস যেগুলো একদম মানে এক্স্যাক্টলি ট্র্যাক করে, ঠিক আছে, ফলে ক্যারেক্টারটা যেখানে থাকে কেন ওটা ট্র্যাকিং ডিভাইসটাকে তুলে নিয়ে একদম সামনে বসিয়ে দেয়, যাতে মানে ক্যারেক্টারের সামনে বা পিছনে সব জায়গায় দিয়ে যেতে পারে। আমি যে কয়েকটা ট্র্যাকিং বা ডলিং এর দরজা যেগুলো এক্সাম্পল দিচ্ছিলাম, এই দরজা দেখো, এই একটা শট, এইটা হচ্ছে একটা আমরা বলতে পারি আইডিয়াল মানে মানে ডলি শট, ডলি কাম ট্র্যাকিং দুটোই একসঙ্গে হচ্ছে। The first thing you want to do is look. দেখো এই ক্যারেক্টারটা পেছন দিকে গিয়ে পুরো সৈন্যদেরকে দেখো, দিস ইজ ডলি, দিস ইজ এবার ট্র্যাকিং হয়ে গেল, ডলি আউট হয়ে গেল, এই দিস ইজ এ ডলি শট, ঠিক আছে, কিন্তু এই ডলি শট, দিস ইজ আ ডলি শট, যাচ্ছে ট্রেস করছে ক্যারেক্টারটাকে, দিস বিকামস আ মানে এগেইন আ ট্র্যাকিং শট, পিছন দিক থেকে যাচ্ছে 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 যাচ্ছে। স্যার বলো স্যার, বলছিলাম তো ড্রোনের সাহায্যে ট্রেকিং করা যাবে, তাহলে তৈরি করার কারণটা কি? ড্রোনের সাহায্যে ট্র্যাকিং করা যাবে, একদমই করা যাবে, কিন্তু তাহলে কথাটাকে জেনারেলি ট্র্যাডিশনাল অর্থে একটা ট্র্যাক বোর্ড থাকলে, এরকম একটা ট্র্যাক বোর্ড থাকলে ট্র্যাকিং কথাটাকে ইউজ করা হয়, কিন্তু ড্রোনের সাহায্যেও ট্র্যাকিং করা যায়, অবশ্যই যায়, আমরা বহু জায়গাতেই দেখেছি, কিন্তু জেনারেলি একটা ট্র্যাক বোর্ড থাকবে, আগে কি হতো সত্যজিৎ বসে আছে, পিছনের দিকে একজন মানে টেকনিশিয়ান সত্যজিৎকে ঠেলে ঠেলে হ্যান্ডেলে নিয়ে যাচ্ছে, এইরকম সিচুয়েশন থাকতো, দেখতে পাচ্ছ এইরকম, এই বৃষ্টি পড়ছে, বাদল দিনে হিরো সবুজ পাতার কাছে গিয়ে হাঁটছে এবং একজন ঠেলছে, এখানে ডিওপি বসে আছে, ডিরেক্টর অফ ফটোগ্রাফি, এখানে ডিরেক্টর বসে আছে, ঠেলে 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 নিয়ে যাচ্ছে। আগেকার দিনে ট্র্যাকিংটাকে এভাবে করা হতো, এখন অনেক মডার্নিস্ট ডিভাইস বেরিয়ে গেছে, এখন শুধু ক্যামেরাটাকে আলাদা করে ট্র্যাক করা হয়, দেখতে পাচ্ছ শুধু ক্যামেরা, পরিচালক নেই, অটোমেটিক্যালি ক্যামেরা ট্র্যাক করে দিয়ে দিয়ে। একই রকম ভাবে তোমরা যদি বিভিন্ন ভয়ঙ্কর সমস্ত আজকাল ড্রোনের গল্প শোনো, যেরকম ডিজিআই এর নাম শুনেছো, ডিজিআই ড্রোন হচ্ছে ম্যাভিক মিনি, আমি ব্যক্তিগত ইউজ করি, ডিজিআই অনেক ডেঞ্জারাস ড্রোন আছে যেটা 4 কিলোমিটার বা 6 কিলোমিটার এক্স্যাক্টলি ট্র্যাক করে দেবে। এমন অনেক ড্রোন আছে যেটা সার দিয়ে দেবে, জমিতে সার দিয়ে দেবে, ফার্টিলাইজার দিয়ে দেবে ডিজিআই এর, তো মানে তখন তো এক্স্যাক্ট ট্র্যাক করে দিচ্ছে, তো মানে জমিতে পুরো লাইন ধরে ধরে সার দিচ্ছে, বুঝতে পারছো? এই যে মানে ড্রোন সার্ভিং ফার্টিলাইজার, এই মানে DJI MG15 and মনস্টার, এটা মনস্টার DJI MG15, দেখো এটাকে জাস্ট ছেড়ে দেবে একদম, ইটস অ্যান এগ্রিকালচারাল ড্রোন, হ্যাঁ, একেবারে এক্স্যাক্টলি ট্র্যাক করে দেবে, এই যে কোথায় কোথায় সার দেবে, জিনিস মানে কোন এই সার দিচ্ছে,
মানে পাতার কি অবস্থা ড্রোন বলে দেবে। একটা ড্রোনের দাম বেশি নয় 15 লাখ টাকা মতো, ঠিক আছে। একদম So do we calm down? Sir. এক এক প্রশ্ন নেব, এক এক। প্রথমে অনির্বাণ, তারপরে তাপস, তারপরে চন্দ্রা। অনির্বাণ। একদমই কম, বেশি নয়। একটা গাড়ির মানে গাড়ি থেকে বেশি দাম। একটা গাড়ি আর কত দাম হয়? তো মানে ড্রোন ইজ ভেরি এক্সপেন্সিভ ইন ইন্ডিয়া বিকজ অফ দ্য ট্যাক্সেশন। আমার একটা ছোট ড্রোন, মোটামুটি যদি খুব ছোট ড্রোন কিনতে আমার লেগেছিল 58,000। 58,000 খুব ছোট ডিজাইন। কি বলছো? আপনি ভিডিও করেন বা যেগুলো দেখছি ইনস্টাতে? হ্যাঁ, যেগুলো কয়েকটা করেছি সব জায়গাতে ওড়ানো গেলে বিভিন্ন এভিয়েশন টেকনিক থেকে আমার বন্ধুও কিনেছে। ফলে ইটস ভেরি এক্সপেন্সিভ অ্যাফেয়ার। ম্যাভিক মিনি যেটা, মানে ম্যাভিক মিনি প্রো যেটা, ওটার দাম 1,20,000 টাকা। এবার ড্রোন আমি কিনলাম ইনভেস্ট করে 1,20,000 টাকা। একটা এপিভি এনেছে নতুন, ডিজাইন কেনার ইচ্ছে 1,73,000 টাকা দাম। মুশকিলটা হচ্ছে যখন ড্রোনটা উঠবে তখন মনে হবে টাকাটা খুলানকুচির মতো উঠছে। একটা ধরে তুমি কাশ্মীরে গিয়ে ওড়াচ্ছ, কাশ্মীরে প্রচুর ফ্যালকন, প্রচুর যত হাই অল্টিটিউডে যাবে সিকিমে কাশ্মীরে তত বেশি তুমি বাজ পাখি পাবে। একটা ছোট্ট বাজ পাখি এসে ঠেলা মারবে, ছবি তো 1,73,000 উড়ে চলে গেল। বুঝতে পেরেছো? ফলে এটাই হচ্ছে মানে মনের মধ্যে মানে ধুকপুক 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 সব সময় ভয়। এই যে এইটা কিনবো বলে প্ল্যান করেছিলাম, মানে এখনো করছি। এটা দুবাইতে গেলে কম পাবে, ঠিক আছে। এপিভি ড্রোন বাই ডিআই এপিভি, মানে শর্ট দেখলে মানে পাগল হয়ে যাবে। মানে ওরা আলাদা করে গগলস দিচ্ছে। এই যে মানে দিস ইজ দ্য ক্লোজেস্ট এক্সপিরিয়েন্স টু বিং বার্ড, মানে পাখি হওয়ার সবথেকে কাছে, মানে তুমি পাখি হয়ে গেছো। এটা একটা আলাদা করে গগলস দেয়, যে গগলস তুমি পড়তে হবে, এই গগলসটা আলাদা করে দেয়, ঠিক আছে। এই তুমি এরকম ভিউ দেখতে পাবে, ড্রোনটা এরকম ভাবে যাচ্ছে আর তুমি গগলস পরে আছো। এটার দাম 1,73,000 থেকে 1,75,000। এই যে এটা হাতে একটা আলাদা কন্ট্রোল দেয়, হাতে এমনিও কন্ট্রোল দেয়। এবার যে কোনো মুহূর্তে এই যাচ্ছি যদি একবার লেগে যায়, একবার যদি দুম করে লাগলো এখানে এই ক্লিপটাতে, তাহলে জিনিসটা মানে গেল। ওখানেই জলের মধ্যে স্পিডে ওড়াই, তো কোটি কোটি টাকা। এটা মানে আমি কয়েকজন লোকের ড্রোন ওড়াতে দেখেছি, মানে এমন স্পিডে ভালো কেউ করে উঠছে। এবার গাছের পাতাতে অল্প ঠেকলো, পড়লো, শেষ। আর কিছু করতে হবে না। এখানে ইন্ডিয়াতে কোনো সার্ভিং সেন্টার আগুনের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা কি পারবো নাকি? মনের মধ্যে ইতস্তত, মানে 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 দুম করে 2 মাসের মাইনেটা বেড়ে গেল। এবার মানে এটা করা খুব মুশকিল আমাদের পক্ষে, কিন্তু যারা এরকম ধরনের ড্রোন, এই যে জলপ্রপাতের তলা দিয়ে নিয়ে যাচ্ছে, এপিভি মানে কি ফ্লাইং পয়েন্ট অফ ভিউ, তুমি এইভাবে লাফাচ্ছে, এই আমরা এইভাবে লাফাতে পারবো না। শর্টগুলো লাইভ দেখা যায়, ওই যে চোখে যে গগলস পরে লাইভ দেখা যায়, লাইভ গগলসের শর্টগুলো দেখতে পাবে। আমি এপিভি চালিয়েছি, কিন্তু আমি এপিভি আমি কিনতে পারিনি। এপিভি আমি বলছি বিং ক্লোজেস্ট টু বার্ড, তুমি পাখি হয়ে গেছো 15 মিনিটের জন্য। 15 মিনিট তুমি পাখি অপারেট করে দেখাটা দেখো মুশকিল হয়। অন্যকে অপারেট করে নিজের মানে অপারেট করলে তো মানে সে তো দেখতে না পারে কেমন করে চালাবে। ওই জন্য তোমাকে চালানো শিখতে হবে তারপরে। এবং এপিভি ড্রোন চালানো শেখা আমি তোমাকে বলে দিচ্ছি, মোটরসাইকেল চালানো শেখার থেকে অনেক কঠিন, অনেক কঠিন। কারণ যে কোনো সময় ক্র্যাশ করবে, তোমাকে রীতিমতো শিখতে হবে। মানে চালিয়ে উড়িয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে দেখতে হবে, তারপরে তুমি শিখবে 15-20 দিন, 1 মাস বাদে। আমরা যখন গাড়ি চালাই সেরকম ভাবে কিন্তু এপিভি ড্রোন অপারেট করা একটা কাজ। বুঝতে পেরেছো? বলো, বুঝতে পেরেছো? ড্রাইভার আছে? কি বলছো? আপনি নিজে ড্রাইভ করেন না ড্রাইভার আছে? আমি মানে এমনি গাড়ি আমি মানে দুটোই করি। আমি নিজে খুব মানে লং কিলোমিটার যখন মাঝে করি, কিন্তু সাহস পাই না। ড্রাইভারই বেশিরভাগ ক্ষেত্রে ড্রাইভ করে, কিন্তু ড্রোনের ক্ষেত্রে আমি নিজে ড্রাইভ করতে ন্যাচারালি পছন্দ করি। কিন্তু ড্রোন ইজ মানে এই ধরনের এপিভি ড্রোন যেটা নতুন এসছে, এই ধরনের ড্রোন নিজে অপারেট করা মানে শিখতে হবে, টু লার্ন আ লট। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন ড্রোন রেগুলেশন, তার কথা বলছি না। 250 গ্রামের তলায় হলে টয় ড্রোন হবে, আমার টয় ড্রোন 250 গ্রাম। 250 গ্রামের বেশি হলে তোমাকে নিতে গেলে বিভিন্ন জায়গায় পারমিশন দিতে হবে, সে মাথা খারাপ হয়ে যাবে।
স্যার ড্রোন তো স্যার চালানো শিখতে হয় নাকি? বেশিক্ষণ লাগবে না, এমনি যে কোনো কনভেনশনাল ড্রোন তুমি দিন 10-15 3-4 ঘন্টাতে বেসিক জিনিস শিখে যাবে, ঠিক আছে, নিজেই পারবে। কিন্তু এপিভি ফ্লাইং পয়েন্ট অফ ভিউ যেটা গগলস পরে ওটা শিখতে হবে, ওটা একজন অন্তত চাই যে এক্সপার্ট। স্যার ইন্ডিয়াতে স্যার ড্রোনের মাধ্যমে স্যার এগ্রিকালচার করা হয়? হ্যাঁ করা হয়, ইন্ডিয়াতে ড্রোনের মাধ্যমে এগ্রিকালচার করা হয়, অল্প কয়েকটা জায়গায় করা হচ্ছে, পাঞ্জাব টাঞ্জাবের মতো জায়গাতে, যেখানে প্রচুর পরিমাণে মানে 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 এমন কৃষক রয়েছে যারা অত্যন্ত বড় লোক কৃষক। জাপানে খুব ভীষণভাবে করা হয়, ইউরোপের বিভিন্ন দেশে ড্রোনের মাধ্যমে এগ্রিকালচার করা হয়, ড্রোনের মাধ্যমে অনেক অনেক কিছু করা হয়, ড্রোনের মাধ্যমে। কি বলছো কিভাবে করা হয় এগ্রিকালচার? এগ্রিকালচার এই যে সার দেওয়ার জন্য এমন ড্রোনের সঙ্গে এমন কিছু সেন্সর রয়েছে, যে সেন্সর দেখে বুঝে যাচ্ছে যে গাছের পাতাগুলো ঝরছে কি ঝরছে না, কোনো পোকা এসছে কি এসছে না, এরকম সেন্সর দেওয়া আছে। ড্রোনটা উপর দিকে ক্লোজ একবার চালিয়ে দিলেও গিয়ে ঘুরে চলে যাবে। সেটা স্প্রে তো করা হবে। কি বলছো? ড্রোন স্প্রেও তো করা হবে। কি করা হয়? স্প্রে হ্যাঁ স্প্রে করা হয়, অ্যাবসলিউটলি ফার্টিলাইজার স্প্রে করা হয়, ঠিক আছে, এই পুরোটাই ড্রোনের মাধ্যমে করা হয়। ড্রোনের মাধ্যমে এগ্রিকালচারের বিরাট বড় অংশ নিয়ন্ত্রণ করা হয়। অনিমা কিছু বলছে? আমাদের পশ্চিমবঙ্গের কৃষকরা ভাবতে পারছে ড্রোন দিয়ে চাষ করা হয়? ইম্পসিবল, মানে ভাবাই না। ওদের আমাদের যে জেবিসি ইউজ করি আমরা, জেবিসি বিভিন্ন, ওদের এমন জেবিসি আছে আর কি, যেটা পুরো মাঠের মধ্যে মানে 1 ঘন্টার মধ্যে ধান গাছ পুঁতে দিয়ে চলে আসবে। এরকম ধান গাছ পুঁতে দেবে এবং সেইভাবে জল এবং সার প্রয়োগ করা হবে, 5 দিনের মধ্যে ধান গাছের ফলন হবে এবং সেটা বিক্রি করে দেবে। আবার তারপরে মানে 6 ফসলি 7 ফসলি জমি জাপানে রয়েছে, আছে আমাদের 3 ফসলি বললে ওরে বাবা কি বিরাট ব্যাপার। এগ্রিকালচার একটা বিরাট বড় সায়েন্স, এগ্রিকালচার একটা মানে রেভলিউশনারি সায়েন্স। আমাদের ভারতবর্ষে সেটা নিয়ে ঠিকমতো চর্চাই করা হয় না। আমরা আমাদের 70% লোকজন মানে কৃষক জীবী। স্যার ইন্ডিয়াতে স্যার কৃষি প্রধান দেশ। ইন্ডিয়াতে আমাদের স্যার কৃষি প্রধান দেশ, ওদেরকে কোনো টেকনোলজি ইউজ করা হয় না কৃষিতে। জাপানটা মানে কি করে হয়, কারণ ওদের জমি কম, ইন্ডাস্ট্রি বেসড দেশ, এর ফলে ওদের অল্প জায়গার মধ্যে চাষ করতে হবে, ফলে ন্যাচারালি খুব ভীষণভাবে ফলনশীল জিনিসপত্র বপন করতে হবে এবং সেরকম টেকনোলজি ইউজ করতে হবে। ড্রোন কিছু সম্ভব, অনেক কিছু সম্ভব। কৃষিক্ষেত্রে স্যার টেকনোলজিটা স্যার খুব কম। হ্যাঁ খুবই কম। আমরা হেতমপুর কলেজে ফিজিক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই লকডাউনের মাঝখানেই একটা মেঘনাদ সাহা ইনোভেশন ল্যাব এস্টাবলিশ করেছি এবং সেখানে শুধুমাত্র ক্লাসটা করেছিলাম স্যার। তো ওখানে আমরা আমি ওটা মানে ওই সেমিনারটাতে আমি অ্যাঙ্কার ছিলাম, মানে অনিন্দদা ওই ক্লাসটা করছিল। তো ওখানে আমরা কিন্তু পরবর্তীকালে একটা ড্রোন তৈরি করব, আমাদের ইচ্ছা ড্রোন কিন্তু তৈরি করা যায়, ঠিক আছে। ড্রোনের সমস্ত যে ড্রোন মেকিং কিন্তু সারা পৃথিবীতে একটা বিরাট বড় আর্ট, ঠিক আছে। এই যে ড্রোন মেকিং টিউটোরিয়াল তুমি আলাদা করে সব পাবে, এপিভি ড্রোন, কেমন করে ড্রোন, এই যে সমস্ত পার্টগুলো আলাদা করে কিনতে পাওয়া যায়, ঠিক আছে। এবং ইউ ক্যান অ্যাকচুয়ালি বিল্ড ইওর ওন ড্রোন, তুমি কিন্তু নিজের ড্রোন নিজেকে এভাবে তৈরি করতে পারবে, এই সার্কিটগুলো পাওয়া যায়। তো আমাদের ইচ্ছা আছে কলেজের সিকিউরিটির জন্য এবং অন্যান্য কাজে আমরা একটা ড্রোন তৈরি করবো, যদি করি অবশ্যই তোমাদেরকে বলবো। জানি না সেটা কোন বছর ফিজিক্যালিতে করতে হবে, এবং আমাদের সুবিধা হচ্ছে আমরা ফিজিক্সের সায়েন্টিস্টদেরও পাবো, মানে বর্ধমান ইউনিভার্সিটি এবং অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটির সায়েন্টিস্টরা আমাদের এই ল্যাবে আসবেন। তো এখানে আমি একটা প্রস্তাব করেছি যে অবশ্যই একটা ড্রোন তৈরি করার চেষ্টা করা, ঠিক আছে। যদি তোমরা তখন থাকো অবশ্যই মানে সেই চেষ্টাটা করবো। একটা ক্যামেরা লাগিয়ে একটা ওই তোমরা জানো যে একটা অ্যাকশন ক্যামেরা পাওয়া যায়, তার নাম হচ্ছে গোপ্রো হিরো 9। গোপ্রো পৃথিবীর শ্রেষ্ঠ অ্যাকশন ক্যামেরা তৈরি করে। অ্যাকশন ক্যামেরা কি, অ্যাকশনটাকে যে ক্যাপচার করে, তাহলে যে মোটরসাইকেল করে মোটর গাড়ি একদম মুখে যে ক্যামেরাটা যে ড্রাইভ করছে তার মুখে যে ক্যামেরা রাখা থাকে তাকে বলা হয়, কি বলা হয়, অ্যাকশন ক্যামেরা। এবার সেই অ্যাকশন ক্যামেরাটা গোপ্রোটা যখন ড্রোনের উপরে জুড়ে দেয়, অনেক ঝামেলা আছে, ওয়েট ডিস্ট্রিবিউশন দেখতে হবে, কত হচ্ছে কিরকম হচ্ছে, তো এই জিনিসগুলো ভেবে একটা ড্রোন তৈরি করতে হবে। স্যার আপনি তো কলেজের মুখ্য উপদেষ্টা, বেশিরভাগ কিছুতেই আপনি মনে হয় কিন্তু ওই মানে চেষ্টা করি কলেজের কাজের মধ্যে মানে নিজেকে পার্টিসিপেট করতে। বেশ 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 স্যার ড্রোনে স্যার জিপিএস লাগানো থাকে? হ্যাঁ ড্রোনে অবশ্যই জিপিএস আছে। জিপিএস ছাড়া গ্লোবাল পজিশনিং সিস্টেম ছাড়া কোনো ড্রোন চলবে না, এবং সেটা
শক্তিশালী জিপিএস। সেই জিপিএস সঙ্গে মোবাইল জিপিএস কানেক্ট করবে, একটা সফটওয়্যার ক্রিয়েট হবে যে সফটওয়্যারটা দিয়ে ড্রোনটাকে অপারেট করছে, সেই এক্সাক্ট লোকেশনটা ট্র্যাক করছে, ঠিক আছে। এবং জিপিএসটা আসল যে গ্লোবাল পজিশনিং সিস্টেম তার সঙ্গে কানেক্টেড, মানে গুগলের জিপিএস এর সঙ্গে, স্যাটেলাইটের সঙ্গে। না হলে তুমি যদি এয়ারপোর্টে যাও, এয়ারপোর্টে বিভিন্ন রেগুলেশন আছে, 50 মিটারের উপরে ড্রোন তোলা যাবে না, 15 মিটারের উপরে। ফলে ওই জিপিএস এর সঙ্গে এই জিপিএস একসঙ্গে কোঅর্ডিনেট করবে, করে তারপরে উড়বে, নাহলে উড়বে না। উইদাউট জিপিএস ছাড়া অনেক ড্রোন ওড়ায়, যে কোনো সময় বিরাট অ্যাক্সিডেন্ট হতে পারে। সেগুলো ছোট ছোট ড্রোন, সেলফি ড্রোন। কিন্তু যে কোনো বড় ড্রোন যাতে ভালো ক্যামেরা আসে, অনেকটা হাই অল্টিটিউড যেতে পারে, উইদাউট জিপিএস অপারেট করবে না। বেসিক জিপিএস কানেক্ট করবে তোমার মোবাইল ডিভাইসের সঙ্গে, একটা সফটওয়্যার তৈরি করতে হবে, কানেক্ট হবে, তারপরে তুমি ট্র্যাক করতে পারবে। বুঝেছো? তো অনেক নিউজ চ্যানেলে ওরাই, যেমন বোলপুরে বসন্ত থেকে দেখছিলাম প্রচুর গাছের ফাঁক, কোন দিকে ওড়াচ্ছে কি জানি। হ্যাঁ, মানে মুশকিলটা যে তোমাদের মতো ছেলেপুলে যারাই গাছের ফাঁক দিয়ে ড্রোন ওড়াচ্ছে, তারপরে তোমাদের কলেজে বিবেকানন্দ স্ট্যাচুর তলা দিয়ে ড্রোন দিল, এই ওড়াতে গিয়ে অ্যাক্সিডেন্ট গুলো করে, দুম করে ড্রোনটা লাগলো, ফুটে গেল। ফলে প্রথম দিন কি গাছের তলা দিয়ে বা থামের ফাঁক দিয়ে ড্রোন ওড়াতে নেই। ড্রোনটা একটা মানে ফাঁকা জায়গায় ওড়াও, শেখো, তারপরে আস্তে আস্তে করো। বুঝতে পেরেছো? বেশ, এরপরে আজকের ক্লাসে পেডেস্টাল দিয়ে শেষ করবো, পরের ক্লাসে এই জুম, ডলি কাউন্টার, জুম ক্রেন এগুলো শেষ করে দেবো। তারপরে ক্লাস থেকে আমরা শুরু করবো, কারণ এটা যেহেতু মানে অনেকটা বড় ক্লাস চলছে, বিকজ এখান থেকে একটা বড় অংশের প্রশ্ন আসবে। পেডেস্টাল কি? ইন আ পেডেস্টাল মুভ দ্য ক্যামেরা বডি উইল ফিজিক্যালি লোয়ার অর এলিভেট। এটা তো একটু আগে বললাম, পেডেস্টাল হচ্ছে একটা মানে যন্ত্র। পেডেস্টাল মানে নিশ্চয়ই আমরা পা দানি বুঝি, কিন্তু ওই পা দানি দিয়ে পুরো যন্ত্রটাকে নিয়ন্ত্রণ করা হয়, মানে পায়ের মুভমেন্টের উপরে ক্যামেরাটা উঠে পারে। So the camera body will physically lower or elevated. The difference between tilts and pedestal, tilt movement, tilt মানে উপর থেকে তলা দিকে নামা, is that in the former the camera lens is just being aimed up or down, whereas in the latter, in the case of the pedestal, the camera is being vertically moved. এই টিল্টের ক্ষেত্রে ক্যামেরাটা কেবলমাত্র মানে অনেক ক্ষেত্রে আপ, উপর থেকে তলায় নামে বা ডাউন থেকে আপে যায়, কিন্তু এখানে আপ ডাউন দুটোই হয় পেডেস্টালে। আমরা একবার একটা পেডেস্টালের এক্সাম্পল দেখে নেওয়ার চেষ্টা করব। পেডেস্টাল জিনিসটা কি একবার আগে দেখি। Yes, this is pedestal. এটা আগে পা দিয়ে মুভ করানো হতো, এখন এমনি মুভ করানো হয়। এই যে this is a pedestal, মানে এখানে ক্যামেরাটা থাকে, এরকম হাত দিয়ে এরকম করে মুভ করা হয়। পেডেস্টাল শট আর টিল্ট শট অলমোস্ট সেম, প্রায় একই রকমের মতো। আমরা একবার দেখে নেব যে টিল্ট শট। এই যে টিল্ট শট কিভাবে হয়, এবার অনেক ক্ষেত্রে তোমাদের মনে হতে পারে টিল্টের ডলিটা একই, এক অনেকটা বলতে পারো, আবার এক নয়, কারণ টিল্টে ওই ওপর থেকে ডাউন আর আপ থেকে ডাউন না ডাউন থেকে আপ হয় বেশিরভাগ ক্ষেত্রে। এই যে টিল্টের এক্সাম্পল দেখবো আমরা। এই যে আস্তে আস্তে দেখো ক্যামেরাটা নামছে বলা। এই যে এইটা যদি এটা একটু অন্য শট, এটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি হ্যান্ডেল শট, যেখানে হাতটা এদিক ওদিক যাচ্ছে। কিন্তু টিল্ট শট এক্স্যাক্টলি আমরা এবার দেখি টিল্ট শটের এক্সাম্পল একবার যদি দেখতে পাই। এই যে দিস ইজ আ টিল্ট শট, ক্যামেরাটা এখানে রয়েছে আর এই তলায়, এবার আস্তে আস্তে ক্যামেরাটা মুভ করছে। তার টিল্ট শট ইয়েস। এই যে ক্যামেরাম্যান দাঁড়িয়ে রয়েছে, পুরোটা ওপর থেকে নিচ্ছে, পুরোটাকে ওপর থেকে নিচে টিল্ট শট। আবার একজন ক্যামেরাম্যান তলায় আছে, পুরো ওপরটা আসছে। মানে যখন আমি ক্যাপচারিং দ্য এন্টায়ার ব্যাকগ্রাউন্ড ইজ কল্ড টিল্ট। এই যে আমাদের বলো এই ঘড়িটার নাম কি বলে গেলাম, আমেরিকার সরি ইংল্যান্ডের বিখ্যাত ক্লক টাওয়ার অফ লন্ডন, টাওয়ার অফ লন্ডন কি বলে বেন সামথিং ভুলে গেছি। টাওয়ার অফ লন্ডনের যে ক্লকের যে ছবিটা নিচে দেখো তলা থেকে একদম উপরের দিকে, দিস ইজ টিল্ট শট। হ্যারি পটার তাদের অ্যাংজাইটি উপর থেকে ক্যাপচার করার চেষ্টা করছে, দিস ইজ টিল্ট শট।
টিল শট, এই যে বিখ্যাত টিল শট আমাদের জোকারকে ব্যাটম্যান ক্যারি করে নিয়ে চলে আসে, টিল শট। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য টিল্ট। টিল্ট আর আমরা বলতে পারি পেডেস্টাল প্রায় একই, খালি পেডেস্টালে তলা দিক থেকে ওপর দিক থেকে তলা। এর পরের দিকে আমরা জুমটা একটু ভালো করে দেখব, ডলি কাউন্টার জুম, হ্যান্ডেল, স্টেডি ক্যাম কাকে বলে দেখে নেব। দেখে এই সিনেমাটোগ্রাফি ক্লাসটা এর পরের দিকে শেষ করব। তার পরের দিক থেকে আমরা হিস্ট্রিটা একটু ভালো করে দেখব। এটা ভালো করে পড়তে গেলে 5 নম্বরে শিওর থাকো, যদি 8টা প্রশ্ন আসে 5-40, অন্তত 4টে থেকে 5টা প্রশ্ন এখান থেকে আসবে। আমি বলে দিলাম এখানে কিন্তু 4টে থেকে 5টা প্রশ্ন এই ডলি জুম এগুলোর উপরে আসে, ঠিক আছে? ফলে এইগুলো একটু ভালো করে নিজেরা তৈরি করে আগে থেকে মানে তোমরা নিজেরা প্র্যাকটিস করো ভালো করে, ঠিক আছে? বেশ, তাহলে আমি রেকর্ডিংটা অফ করছি। বাবু হ্যাঁ বলো। সুস্মিতা বলো। পেডাস্টালটা বুঝতে পারলাম না। না বোঝার কোনো কারণ নেই। পেডেস্টাল হচ্ছে এক ধরনের যন্ত্র বিশেষ, যে যন্ত্রটা দিয়ে তুমি ক্যামেরাটাকে টিল্ট করবে তাকে বলে পেডেস্টাল। এখানে পেডেস্টাল কোনো অন্য কিছু এসেছে, এমনি শুধু পেডেস্টাল লিখে চলে। পেডেস্টাল ইন ক্যামেরা বললে এক ধরনের যন্ত্র, এই দিস ওয়াজ অ্যাকচুয়ালি পেডেস্টাল, যেটাকে এই যে পা দিলাম ক্যামেরাটা মুভ করছে, আবার পাটাকে তুললাম ক্যামেরাটা উপরের দিকে মুভ করছে, দিস ইজ পেডেস্টাল, ঠিক আছে? এবারে পা দিচ্ছে, এখানে পা দেখা যাচ্ছে না, এই পা দিয়ে এটাকে ইউজ করা হতো বলে এটাকে পেডেস্টাল বলা হতো, ঠিক আছে? এবারে এই যে পা দিয়ে ক্যামেরাটাকে মুভ করছে, এবারে এইটা হচ্ছে পেডেস্টাল। যখন এটা ক্যামেরাতে যাচ্ছে, যখন আমি শর্টে এটাকে বলছি, মানে SHOT, যখন আমি শর্টের ক্ষেত্রে এটাকে ডেসক্রাইব করার চেষ্টা করছি, তখন এটা টিল্ট আপ বা টিল্ট ডাউন, কিন্তু এই যন্ত্রটাকে পেডেস্টাল বলা হয়। অনেক ক্ষেত্রে পেডেস্টালে আপ এবং ডাউন দুটোই হয়, কিন্তু টিল্ট শটের ক্ষেত্রে কেবলমাত্র আপ থেকে ডাউন বা ডাউন থেকে আপটাকে বলা হয় টিল্ট শটের ক্ষেত্রে, এটাকে পেডেস্টাল বলে। বুঝতে পেরেছো? স্যার বলো। বলছি আর একটা শট আছে, যেমন মানে হ্যাঁ স্যার, যখন সামনে থেকে কেউ এন্ট্রি করছে বা কেউ ঢুকছে, মানে কোনো মানে কোনো গ্রুপ ঢুকছে, সেটা কি শট? মানে ওই একই রকম ভাবে এটাকে তুমি ডলি আউট বলতে পারো। মানে ডলি পিছনে দিয়ে যাচ্ছে, ডলি মানে কয়েকটা গ্রুপ ঢুকছে, ঠ্যাক 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 করতে করতে বিখ্যাত বৈশিষ্ট্য টুয়েল দ্য হ্যাং বিমেন, এই শটটা ছিল মনে আছে, ঢুকছে আর ক্যামেরাটা ডলি আউট করছে। তারপরে এটাকে ট্র্যাক আউট বলতে পারো। একটা ট্র্যাকের মধ্যে, যদি একটা ট্র্যাক প্যাডের মধ্যে রেখে পেছন দিকে যাচ্ছে, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে লোকটাও হেঁটে 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 যাচ্ছে, তারাও পেছন দিকে যাচ্ছে, ক্যামেরাটা পেছন দিকে যাচ্ছে। ফলে এটাকে ডলি জুম আউট বলতে পারে। যদি ক্যামেরাটা একটা জায়গায় থাকে এবং মুভ না করে, তোমার দিকে জুম ইন করেছে, তাহলে জুম আউট আস্তে 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 করছে, তাহলে জুম আউট হতো। ডলি আউট প্রথমে যখন ক্যামেরাটা মুভ করছে, ক্যারেক্টারের ভিতরে সঙ্গে সঙ্গে, মানে ক্যারেক্টারের ভিতরে হেঁটে হেঁটে আসছে, ক্যামেরাটা আস্তে পেছন দিকে করছে, তখন ডলি আউট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটাই মানে ওরা হেঁটে আসছে, ক্যামেরা পেছনে যাচ্ছে। হ্যাঁ, এর ফলে অবজেক্ট এবং ক্যামেরার মধ্যে ডিসটেন্স ইকুয়াল আছে, মানে ক্যামেরাটা অবজেক্টটা মুভ করছে, ক্যামেরার সঙ্গে সঙ্গে মুভ করছে, তখন হচ্ছে ডলি আউট। এটা সবসময় মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। জুম আর ডলির মধ্যে পার্থক্যটা কি? ইন কেস অফ দ্য জুম, অ্যাকচুয়ালি ক্যামেরা ইজ নট মুভিং। তুমি যখন জুম করো, এখানে তুমি ক্যামেরাটাকে মুভ করো না, তুমি চাঁদের ছবি চাঁদকে জুম করছো, ক্যামেরার লেন্সটা মুভ করছে। ডলির ক্ষেত্রে যেটা ঘটে, সেটা হচ্ছে ক্যামেরাটা মুভ করে ক্যারেক্টারের সঙ্গে, অবজেক্টের সঙ্গে, মানে মনে হচ্ছে জুম, কিন্তু আসলে জুম নয়, ক্যামেরাটা এগিয়ে যায়। বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ, বুঝতে পেরেছি। এত এক্সপেরিমেন্টাল শট হচ্ছে। আমি পরশুদিনকে দেখলাম একটা মানে স্টার ট্রেলের শট নিয়ে, তোমরা কি কেউ অ্যাস্ট্রো ফটোগ্রাফি করো কিনা জানি না। স্টার ট্রেল তোমরা কি জানো? স্টার ট্রেল কাকে বলে? এই যে ছবিগুলো নেওয়া হয়, এইগুলো তোমরা দেখোনি, মানে দেখোছো হয়তো অনেক ক্ষেত্রে, দেখছো যে তারাগুলো এরকম 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 এরকম, এগুলো কি করে হয়? এগুলোকে বলে লং এক্সপোজার ফটোগ্রাফি। অর্থাৎ ক্যামেরাটাকে একদম বাইরে 15 মিনিট, মানে একটা ক্যামেরা যে শাটার হয়, সেটাকে 15 সেকেন্ড অন্তর অন্তর পড়ে, ঠিক আছে? তো মানে এত দেরি দেরি ক্যামেরার শাটারটা পড়ছে, এবং পরে এরকম অন্তত তারা 60টা বা 70টা ছবি নিয়েছে। এক একটা ছবিতে এই যে স্টারগুলো কিন্তু মুভ করছে না, এই স্টারগুলো স্থির আছে। এই স্টারটা তো প্রত্যেক মুহূর্তে পৃথিবী যেরকম আস্তে আস্তে যাচ্ছে,
পৃথিবী যেরকম নড়ছে, এই তারাগুলো তো নড়ছে, এবারে এক একটা স্টারের যে নড়ার ছবি এটা তুলেছে লং এক্সপোজার করে এই এতগুলো স্টার বিভিন্ন সময় তুলে এটাকে একসঙ্গে স্ট্যাকিং করেছে। স্ট্যাকিং মানে সবকটা ছবিকে পর পর বসিয়েছে। এই যে স্টার ট্রেল ফটোগ্রাফি দেখতে পাচ্ছ, এটা তোমরা বাস্তবে কোনোদিন চোখে দেখতে পাবে না, কোনোদিন দেখতে পাবে না, এটা অ্যাকচুয়ালি হয়েছে। মানে এইভাবে ছবিটা তুলেছে, মানে এই স্টারের মুভমেন্টটাকে তুলেছে, ট্রেল করেছে, লং এক্সপোজার ফটোগ্রাফি বলতে। আবার আজ কালকে দেখলাম আবার ড্রোন ট্রেল ফটোগ্রাফি, মানে ড্রোনটাকে নবনীত উন্নিকৃষ্ণ বিখ্যাত ফটোগ্রাফার, ড্রোনটাকে এই যে ছবিটা নিয়ে এইটা কি করে নিয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ছবিটা নিয়েছে, এটা কিন্তু ফটোশপে করেনি। দেখতে পাচ্ছ ছবিটা? বলো, এই যে বাড়ির উপরে যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কি করে নিয়েছে? একটা ড্রোনের গায়ে এলইডি লাইট দিয়েছে, দিয়ে ড্রোনটাকে উড়িয়েছে, এক ভাবে উড়িয়েছে পুরো 360 ডিগ্রি উড়িয়ে ছবিটা তুলেছে লং এক্সপোজার। দিস ইজ ড্রোন ট্রেল ফটোগ্রাফি। এটা যে অ্যাকচুয়ালি ঘটেছে, এটা এরকম নয় যে ফটোশপে করে দিলাম। বোঝাতে পেরেছি? আর স্যার বলছি টিল আপ আর সে শুনতে পাচ্ছেন? টিল আপ আর লং এঙ্গেল শটের মধ্যে তফাৎ কি? ও টি ভালো প্রশ্ন। টিল আপ আর লং শটের মধ্যে পার্থক্য কি? লং শটে ক্যামেরাটা অনেক দূরে থাকে। ইন কেস অফ আমি একটা লং শটের एग्जांपल দেখাচ্ছি, দেখো লং শট ধরে থেকে একটা রোমান এম্পায়ার আসছে, ঠিক আছে? এবার তাকে আমি দেখাচ্ছি, তার সঙ্গে সঙ্গে তার পরিসর, তার ছোটখাটো জিনিসপত্র সবাইকে লং শটে দেখাচ্ছি। দ্যাট ইজ দ্য एग्जांपल অফ দ্য লং শট। লং শট এক্সাম্পল, এই দিস ইজ আ লং শট। লং শটের ক্যামেরাটা কিন্তু বিরাট দূরে থাকে। লং টেক তো আলাদা, লং শট আলাদা। লং শট এখানে বাইরে আসা হচ্ছে। স্যার আমি লো অ্যাঙ্গেল শটটা জানতে চাইলাম, লো অ্যাঙ্গেল সেট আর টিল আপ। ও তুমি লো অ্যাঙ্গেল বলছো? হ্যাঁ, লো অ্যাঙ্গেল শট আর টিল আপের শটের মধ্যে সব পার্থক্য, লো অ্যাঙ্গেলে ক্যামেরা ফিক্স থাকে, ক্যামেরা নড়ে না লো অ্যাঙ্গেলে, একটা জায়গায় আছে। আর টিল আপের ক্ষেত্রে মানে টিল ডাউন বা আপের ক্ষেত্রে অল্প অল্প করে উপর দিকে যায়, মানে আরো বেশি মুখের দিকে ফোকাস করে। এটাই লো অ্যাঙ্গেল আর টিল আপ বা টিল ডাউনের ক্ষেত্রে পার্থক্য। টিল আপের ক্ষেত্রে পার্থক্য, টিল আপ, হ্যাঁ আপের ক্ষেত্রে পার্থক্য, টিল আপের ক্ষেত্রে। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছো? আপের ক্ষেত্রে তো উপরের দিকে আছে, তলার দিকে ক্যামেরাটা উপরের দিকে ফোকাস করছে, আর ক্যামেরা লো অ্যাঙ্গেলে এরকমই থাকে, তো লো অ্যাঙ্গেলে একদম ফিক্স থাকে, আর ওখানে আস্তে আস্তে ক্যামেরাটা মুভ করে। বেশ, থ্যাংক ইউ। তোমরা নিজেরা একটু ভালো করে চর্চা করো, একটু গুগলে সার্চ করো, একটু ইউটিউবে দেখো। রিমেম্বার, ফিল্ম স্টাডিজ ইজ আ প্র্যাকটিক্যাল অ্যাফেয়ার। তোমাদেরকে নিজেদেরকে একটু বুঝতে হবে, নিজেদেরকে জানতে হবে, নিজেদেরকে সার্চ করে দেখতে হবে। না দেখলে শুধু প্র্যাকটিক্যালি বলা সম্ভব নয়। ক্লাসটা যতটা সম্ভব ইন্টারঅ্যাক্টিভ করার চেষ্টা করছি, যতটা সম্ভব সিনেমা দেখিয়ে দেখানোর চেষ্টা করছি। ফিল্ম স্টাডিজ ইজ অলওয়েজ অ্যান ইন্টারঅ্যাক্টিভ মেথড। অনেক বেশি যদি ক্লাসরুমের মধ্যে প্রজেক্টরে আমরা দেখতাম অনেক বেশি ভালো হতো। আমরা একে অপরের সঙ্গে আলোচনা করতে পারতাম। জেনারেলি ফিল্ম স্টাডিজের একটা প্র্যাকটিক্যাল সিনেমা তৈরি করার শিক্ষা দেওয়া উচিত, তাই না? কারণ এটাই যাদবপুরের ফিল্ম স্টাডিজও করা হয়, যে লাস্টে স্টুডেন্টরা একটা সিনেমা তৈরি করে, একটা শর্ট 15 মিনিটের সিনেমা তৈরি করে স্যারদেরকে জমা দেবে। আমাদের স্কিল এনহ্যান্সমেন্টে তো এইসবের বালাই নেই, সেটা আমরা নিজেরা একটু করে শেখো, মানে শেখো মানে ব্যাপারটা বোঝ বলতো। বেশ, ঠিক আছে, আমি রেকর্ডটা অফ করছি। থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স, এনার্জি and everything. I'm stopping the recording now.